ধন্যবাদ মাননীয় আদালত। মাননীয় আদালত, এই হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়ে আমাদের তদন্তকারী দল অত্যন্ত চাঞ্চল্যকর এবং ভয়ঙ্কর একটি অপরাধের হদিশ পেয়েছে। আমরা যাকে হত্যাকারী হিসাবে কাঠগড়ায় দাঁড় করিয়েছি, অনুসন্ধান বেরিয়ে এসেছে এই মেয়ে একটি সংঘবদ্ধ মাদক চক্রের সক্রিয় সদস্য। আসামি আর তার ঘনিষ্ঠ বান্ধবী কিয়ারা মিলে সুপরিকল্পিত এক জাল বিছিয়েছিল। তারা মূলত কলেজ পড়ুয়া তরুণ তরুণীদের টার্গেট করত। সরলমনা পরীক্ষার্থীদের নেশার জালে ফাঁসিয়ে তাদের হাতে মাদক তুলে দিত। আমাদের কাছে কিছু ছবি, ডিজিটাল এভিডেন্স এবং কল রেকর্ড রয়েছে। কথা শেষ করে মোজাম্মেল কিছু ছবি বিচারকের কাছে পেশ করলেন। ছবিতে দেখা যাচ্ছে কিয়ারা আর শীতল মিলিয়ে দুটো ছেলের কাছ থেকে একটা ব্যাগ নিচ্ছে। ছেলে দুটো রেগুলার মাদক সাপ্লাই দিত। নিজের নামে মিথ্যা অভিযোগ আসায় শীতল বিস্ময় নিয়ে তাকালো। শুদ্ধর দিকে তাকে মৃদুভাবে মাথা নাড়ালো। শুদ্ধ ইশারায় শান্ত থাকার ইশারা করলো। এই মুহূর্তে আবেগী হওয়া যাবে না, রাগ করা যাবে না, মাথা গরম করে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। ভুল সিদ্ধান্তে হিতে বিপরীত হতে পারে, কিংবা কেসের মোড় ঘুরে যেতে পারে। যা ইচ্ছে বলুক, দেখাক, আপাতত শান্ত থাকতে হবে। আদালতে আবেগের মূল্য নেই। জিততে হলে যুক্তিতে টিকতে হবে। শুদ্ধ বসে থেকে ইশারায় শীতলকে বোঝাতে লাগলো, চোখ দিয়ে আশ্বাস দিল। কিন্তু কিভাবে শান্ত থাকবে? মিথ্যা অভিযোগগুলো যে তীরের মতো বুকে গিয়ে বিঁধেছে। আর ছবিতে যে ছেলে দুটোকে দেখা যাচ্ছে সে তাদের খুব ভালো করেই চিনে। একজনের নাম রোকন আর অন্যজন খোকন। কিন্তু কোথাকার জল কোথায় গিয়ে গড়াচ্ছে? শীতল নতজান হয়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তার মাথা কাজ করছে না। সহজ সরল জীবনটা এত কঠিন হয়ে যাচ্ছে কেন? এতদিন চৌধুরী সম্মানের সাথে বাঁচত, সবাই কত সম্মান করত, আলাদা নজরে দেখত, অথচ তার কারণে সব শেষ। খুনের আসামি হয়ে এসে এখন মাদকের বেচার তকমাও লেগে গেল। এবার শীতলের পক্ষের উকিল আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। মোজাম্মেল সাহেবের দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বিচারকের দিকে মুখ ফিরালেন। ঠোঁটের কোণে হাসি এঁটে বললেন, মাননীয় আদালত, আমার বিদ্যার বন্ধু যে ছবিগুলো পেশ করেছেন সেগুলো দেখে মনে হতেই পারে আমার মক্কেল কোনো অপরাধের সাথে জড়িত, কিন্তু আইনের চোখে এটি ছবি সবসময় চূড়ান্ত সত্য প্রকাশ করে না, এবং আধুনিক যুগে এমন শত শত ছবি বানানো কঠিন কিছু না। মাননীয় আদালত, এই ছবিতে যে ব্যক্তিটি দেখা যাচ্ছে তার ভেতরে যে মাদক ছিল এমন কোনো ফরমেশন রিপোর্ট বা ল্যাব টেস্ট কি দেখাতে পেরেছে? পারেনি, কারণ ওই ব্যাগের ভেতরে কোনো মাদকই ছিল না। আর দুই যুবক যারা মাদক সেবনকারীর হিসেবে পরিচিত হতে পেরেছে তারা প্রকৃতপক্ষে আমার মক্কেলের কলেজের সামনে ফুচকা বিক্রি করে। আপনি অনুমতি দিলে আমি তাদের উপস্থিতি করতে পারি। ওনার কথা এবার মোজাম্মেল সাহেব প্রতিবাদ করতে চাইলে রহমান সাহেব হাত তুলে থামিয়ে দিলেন। বিচারক রহমানকে বক্তব্য চালিয়ে যাওয়ার আদেশ দিলেন। রহমান কৃতজ্ঞতা জানিয়ে পুনরায় বললেন, মাননীয় আদালত, এইসব ছবি দেখিয়ে আদালতকে বিভ্রান্ত করা হচ্ছে, কেননা ছবির ওই ব্যাগে সামান্য কিছু শুকনো আচার ছিল। আমি মুখে বলবো না, বরং সাক্ষীরা নিজেরাই বলুক। সাক্ষীদের ডাকা হলে তারা জানালো তাদের দেশের বাড়ি কক্সবাজার। শীতলের সঙ্গে তাদের ভালো সম্পর্ক। মূলত শীতলের মিশুক স্বভাবের কারণে তারা তাকে বোনের নজরে দেখে। সাহায্য পেয়েছে মেয়েটার থেকে, তাই চঞ্চল মেয়েটাকে খুশি করতে সামান্য কিছু আচার কালো পলিতে করে এনে দিয়েছিল। এটাই হচ্ছে আচার দেওয়ার মুহূর্তের ছবি। এখানে মাদকের কোনো সম্পর্ক নেই। তারা গরিব মানুষ, ফুচকা বেচে খায়, কিন্তু দিন শেষে তাদেরও মরতে হবে। আর চোখের সামনে নির্দোষ মেয়েটিকে সাজা পাওয়া দেখতে পারবে না, এই অভিযোগে আর প্রমাণ দেখাতে পারলেন না বিপক্ষের উকিল। এতক্ষণ যে উকিল কথা বলছিল শীতল ঘাড় ঘুরিয়ে তার দিকে তাকাচ্ছিল, মিথ্যা অপবাদ চাপালে ভ্রু কুচকে নিচ্ছিল। আবার যখন তার পক্ষের সত্যটা প্রকাশ তখন ভ্রুজোড়া আপনা আপনি সমান হয়ে যাচ্ছিল। এত যুক্তিতর্কের মধ্যে বিচারক সূক্ষ্মভাবে শীতলের মুভমেন্ট খেয়াল করছিলেন, কিন্তু কারো মুভমেন্ট দেখে তার বিচার কার্য করা সম্ভব নয়। বিচার হয় প্রমাণের ভিত্তিতে। এবার শীতলের নামে আরও একটা অপবাদ পেশ করা হলো। সে নাকি সোশ্যাল মিডিয়ায় একাধিক ফেক অ্যাকাউন্ট খুলে বড়লোক ছেলেদের ফাঁসিয়ে অর্থ আত্মসাৎ করত। এমনই এক ভুক্তভোগী ডাকার অনুমতি চাইলেন মোজাম্মেল সাহেব। অনুমতি দিলে আদালতের আটদলি আবু সিদ্দিকের নাম ধরে ডাকলেন। বুঝতে বাকি রইল না এটাও সূক্ষ্মভাবে শীতলকে ফাঁসানোর চেষ্টা, নতুবা এখানে আবু সিদ্দিক ভুক্তভোগী হয়ে কেন আসবে? সে কতটা ভুক্তভোগী সেই গল্প শোনার জন্য কক্ষের সবাই তার আগমনের অপেক্ষায়, কিন্তু একবার, দুইবার, তিনবার ডাকলেও কেউ এলো না। মোজাম্মেল এদিক ওদিক তাকাতে লাগলেন। কিছুক্ষণ আগেই
মেসেজে কথা হয়েছে, জ্যামে আটকে বিধায় পৌঁছাতে লেট হচ্ছে, কিন্তু কথা হচ্ছে আসলে তার সাথে কথা হয়েছে কি জানি, হয়তো হ্যাঁ নতুবা না। সিদ্দিক আসছে না দেখে ততক্ষণে কানাঘোষা শুরু হয়ে গেছে। মোজাম্মেল আবু সিদ্দিকের অপেক্ষায়, সে এলে বেশ কয়েকটা বোমা ব্লাস্ট করবে। একজন সাক্ষী দরকার, সেই সাক্ষী আবু সিদ্দিক নিজে। এই কাজে শুদ্ধ শীতল তো ফাঁসবেই, সঙ্গে শায়ানের রাজনৈতিক ক্যারিয়ারও ধ্বংস হয়ে যাবে। এদিকে শীতলের নামে একের পর এক সত্য মিথ্যার অভিযোগ এলেও শুদ্ধ পেছনের সারিতে নিরুত্তাপ বসে আছে। তার চোখে মুখে উদ্বেগের লেশমাত্র নেই। আজ যে রায় হবে সেটা মানতেই প্রস্তুত। আজ এত কিছু হতো না যদি শীতল ওপেন রোডে কনককে মারত। কত শত মানুষ এই ঘটনার সাক্ষী থাকতো। রাতের দাগ রাতারাতি মোছা সহজ হলেও দিনের দাগ মোছা এত সহজ না বলেই অনেকে এটা সুযোগ নিচ্ছে। কতক্ষণ নিবে নিক না। দুঃখ যত গভীর হয় সুখ তত সন্নিকটে আসে। এই কয়েক মাসে অনেক কিছুই সহ্য করেছে, অনেক কিছু হারিয়েছে। তার বিশ্বাস এই অসময়ে চিরস্থায়ী না, তাদের জীবনে নতুন করে সূর্যাস্ত হবে। এতক্ষণ শীতলের নামে বিপক্ষ দলের উকিল যা তা বলায় নিশ্চুপ হয়ে শুনে যাচ্ছিল। শরীরের রক্ত টকবক করে ফুটলে নিজেকে আপ্রাণ বোঝাচ্ছিল এটা সঠিক সময় নয়। তবে সিদ্দিকের চাপটার আশায় এতক্ষণে মুট করা হাতটা ধীরে ধীরে খুলল। তারপর শীতল চাহনিতে নিজের হাতের তালুর দিকে তাকিয়ে মনে মনে আওড়ালো, আপনার প্রধান সাক্ষী আসবেন না স্যার, সত্যিই আসবেন না। কারণ মৃত্যু মানুষ ফিরে আসে না, ফেরার কোনো নিয়মও নেই। আর মৃত্যু সাক্ষী দিয়েই বা কী হতো? শুধু শুধু আমাকে হয়রানি করতো। আর তার চেয়ে নিজের ভিতর রাধাচূড়া গাছের নিচে ভালোই আছে। কি সুন্দর অর্ধগলিত লাশ হয়, 3 হাত মাটির নিচে শুয়ে আছে রাধাচূড়া গাছের শেকড় গঞ্চে। ভালো মানুষের মতো জীবনের শেষ জবানবন্দিও দিয়েছে। আপনারা চাইলে ওখানে তার খোঁজ নিতে পারেন। মনে মনে বলা তার কথা কেউ খুনা করেও টের পেল না, জানলো না এই ছেলে ভয়ঙ্কর একটা কাজ করে বসে আছে। যার খোঁজ চলছে তাকেই ডেকে নিয়ে একসাথে খাবার খেয়ে যত্ন করে মেরে তারই ভিটায় কবর ঘুরে তাকে শুইয়ে দিয়েছে। মুখ দেখবে, কেউ বলবে এর দ্বারা এই কাজ সম্ভব, কিন্তু সম্ভব। ঠান্ডা মাথার মানুষদের পক্ষে সব সম্ভব। কক্ষে কানাঘুষা হচ্ছে দেখে সেও সবার মতো ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। সিদ্দিককে খুঁজলো। শুদ্ধ খুব করে টের পাচ্ছে তার দিকে চিলের মতো নজর রাখা হচ্ছে, মাপা হচ্ছে তার ভঙ্গিমা। সাধারণ কিংবা অস্বাভাবিক আচরণ, তাতে তার কি, পারলে প্রমাণসহ তাকে ধরে দেখাক। এরপর শীতল কনককে কেন মেরেছে, কিভাবে মেরেছে, সেদিনের ঘটনাটুকু শীতলকে নিজের মুখে বলতে হলো। বিচারক তার মুখ থেকে সব শুনল। এটা নিয়েও দুই উকিলের মধ্যে যুক্তিতর্ক চলল। প্রমাণ পেশ করা হলো। এক পর্যায়ে প্রমাণিত হলো শীতল আত্মরক্ষাতে ভাইকে বাঁচাতে ঘটনাটি ঘটিয়েছিল। খুন করার পরিকল্পনা ছিল না, পরিস্থিতি অনুযায়ী ঘটে গেছে। কেস যখন এই অবধি এগোলো তখন সকলে দোয়া করতে লাগলো যেন শীতলের জামিন হয়ে যায়, বিচারক যেন সদয় হন। এর মধ্যে বিপক্ষে উকিল শুদ্ধর ঘাড়ে বাল্যবিবাহের অভিযোগ ছুড়ে দিলেন। শুদ্ধও জানতো এই প্রসঙ্গ আসবে, রেডিও ছিল। এবারও পক্ষের উকিল চমৎকারভাবে হ্যান্ডেল করে নিলেন। তবে শুদ্ধর পেশাদারিত্বের কথা ভেবে কিছু টাকা জরিমানা করা হলো। এই পর্যায়ে শুদ্ধ শীতলের চোখাচোখি হলো। অন্য সময় হলে দুজনেই হেসে গড়াগড়ি খেত। বিয়ে হলো, বাসর হলো, বাচ্চা কনসিভ করার পর কিনা জরিমানা। একে একে অভিযোগ খণ্ডনের পর সবাই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায়। কক্ষে তখন পিনপতন, নীরবতা। বিচারক ঘসঘস করে কিছু লিখছেন। সকলে দুরু দুরু বুকে অধীর আগ্রহে তাকিয়ে আছে। বিচারক লেখা শেষ করে চশমাটা নাকের ডগায় নামিয়ে আর চোখে একবার শীতলের দিকে তাকালেন। গলা খাকারি দিয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করলেন। তারপর হাতের কাগজে দৃষ্টি নিবদ্ধ করে গম্ভীর গলায় পড়তে শুরু করলেন। আদালত উভয় পক্ষের যুক্তি ও উপস্থাপিত সাক্ষ্য প্রমাণ সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামি শীতল তার সহোদর ভাইকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়েই এই অপ্রত্যাশিত ঘটনাটি ঘটিয়েছে, যা আইনের দৃষ্টিতে মূলত ব্যক্তিগত আত্মরক্ষার অধিকার হিসেবে গণ্য। তবে আত্মরক্ষার সাপেক্ষে পদক্ষেপ নিতে গিয়ে আসামি যে পরিমাণ বল প্রয়োগ এবং অস্ত্র ব্যবহার করেছে তা দণ্ডবিধির নির্ধারিত আইন লঙ্ঘন করেছে বলে আদালত প্রতীয়মান করে। অন্যদিকে আসামির বিরুদ্ধে মাদক পাচারসহ চারিত্রিক অপবাদগুলো আনা হয়েছে, তার সপক্ষে রাষ্ট্রপক্ষ অগঠ্য প্রমাণ ও তথ্য উপস্থাপন করতে ব্যর্থ হয়েছে। ফলে তার অভিযোগগুলো আদালত গ্রহণযোগ্যতা পায়নি। সেই সঙ্গে আদালত আসামির অল্প বয়স, ইতিপূর্বে পরিচ্ছন্ন জীবন ও বর্তমান শারীরিক ও মানসিক বিপর্যস্ত অবস্থা অত্যন্ত সহানুভূতির সাথে বিবেচনা করছে। সার্বিক পরিপার্শ্বিকতা ও ন্যায় বিচারের স্বার্থে আদালত আসামি শীতলকে দণ্ডবিধির ধারা 1
বছরের সশ্রম কারাদণ্ড এবং বাল্যবিবাহের মাধ্যমে আইন পরিপন্থী কাজ করায় আসামির স্বামীকে নগদ 50,000 টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হলো। জরিমানার অর্থ অনাদায়ে তাকে অতিরিক্ত আরও 1 মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। তবে বিশেষ উল্লেখযোগ্য যে আসামি ইতিপূর্বে হাজতবাস ও সংশোধন কেন্দ্রে যতটুকু সময় অতিবাহিত করেছেন তা তার মূল সাজার মেয়াদ থেকে আইনত কর্তন বা বাদ দেওয়া হবে। এই ছিল মামলার চূড়ান্ত রায়। বিচারক রায় ঘোষণা করে মূল কপিতে স্বাক্ষর করে স্থান ত্যাগ করলেন। ওনারে রায় যেন শুদ্ধ হৃৎপিণ্ডে গিয়ে বিঁধল। চোখ জোড়া বন্ধ করে ঠোঁট কামড়ে ধরে ধীরে ধীরে নিজের বাহুতে মুখ লুকালো সে। মুহূর্তে ভিজে উঠল তার শার্টে সাদা হাতের কিছু অংশ। কানে প্রতিধ্বনির মতো বাজতে লাগলো 1 বছর, অর্থাৎ 365 দিন, 365 রাত। প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্ত তাকে বিচ্ছেদের বিষে ছটফট করতে হবে, একা গুমড়ে মরতে হবে। যেখানে সে শীতলকে এক মুহূর্তের জন্য চোখ আড়াল করতে চায়নি, তার জন্য 1 বছরের এই দূরত্ব কয়েক জনমের সমান দীর্ঘ হয়ে দাঁড়ালো। কাঠগড়ায় দাঁড়িয়ে শীতল এক দৃষ্টিতে শুদ্ধর দিকে তাকিয়ে রইল। শুদ্ধর ভেঙে পড়ার এই দৃশ্যটুকু তাকে আরো বেশি করে দগ্ধ করে ফেলল। দু চোখ ছাপিয়ে নোনা জল গড়াতে লাগলো। ভীষণ ইচ্ছে করলো সকল নিয়ম ভেঙে ছুটে গিয়ে শুদ্ধের কান্নারত মুখটা 2 হাতে আগলে ধরে বলতে, এই পাগল, কাঁদছো কেন? খবরদার, একটুও কষ্ট পাবে না, একদম কাঁদবে না বলছি। আমি আমার বিশুদ্ধ পুরুষকে ভেঙে পড়তে দেখতে অভ্যস্ত নই। আমি সব সয়ে নিব, সব সাজা হাসি মুখে মেনে নিব। তুমি শুধু ছায়া সঙ্গী হয়ে আমার সঙ্গে থেকো। মনে মনে এই কথা বলে নত মস্তকে দাঁড়িয়ে রইল শীতল। চোখের পানিতে ঝাপসা হয়ে এলো চারপাশ। দৃষ্টি তুলে কারো দিকে তাকাতে পারল না। কেন জানি সাহসী হলো না। তবুও বুঝতে বাকি রইল না তার প্রিয়জনরা তার দিকেই তাকিয়ে আছেন, বুকে পাথর তুলে নীরবে অঝরে কাঁদছেন। হয়তো ওনারা শেষ পর্যন্ত আশা রেখেছিলেন জামিন হবে, হলো না। বরং তার বাড়ি ফেরার যাত্রা দীর্ঘ হলো, অপেক্ষার পাল্লা আরো ভারী হলো। যদিও নিজের জন্য কষ্ট না হলেও প্রিয় মুখগুলোর দিকে তাকাতে পারল না। ওনাদের করুণ দৃষ্টি সহ্য হলো না। ওনাদের এভাবে ভেঙে পড়ার দৃশ্য তার ভেতরটাকে নাড়িয়ে দিল। পুরনো ক্ষততে আবারও রক্তাক্ত হলো। এদিকে বিচারক যাওয়ার পর আদালত কক্ষে চাপা গুঞ্জন শুরু হয়েছে। কত রকমের কথা হচ্ছে। কেউ কেউ এই রায়ে খুশি, কেউ বা বেজার, কেউ বা শুনিয়ে বলছেন বিচারককে টাকা খাইয়ে সাজা কম করানো হয়েছে। বড় লোকের বিচার হয় না, টাকার কাছে তাদের মস্ত অপরাধ মকুফ। এ কথা শোনা মাত্রই রুবাব রেগে কিছু বলতে গেলে সাফওয়ান চৌধুরী থামিয়ে দিলেন। বুঝিয়ে শুনিয়ে ছেলেটাকে শান্ত করালেন। এখানে ঝামেলা করা ঠিক হবে না, তাছাড়া বললেই তো আর হয়ে গেল না। যদি সত্যিই হতো তাহলে আজ টাকার বিনিময়ে জামিন কিনে মেয়ে নিয়ে বাড়ি ফিরতেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে টাকা কাজে আসে না, ক্ষমতাও কাজে লাগে না। তখন কয়েকজন পুলিশ শীতলের দিকে এগিয়ে গেলেন। কাঠকড়া থেকে নামার নির্দেশ দিলে নেমে দাঁড়ালো শীতল। রায় অনুযায়ী তাকে 1 বছর উন্নয়ন কেন্দ্রে থাকতে হবে। এখন সেখানেই যেতে হবে। সে ঘাড় ঘুরিয়ে প্রিয় মুখগুলো দেখে নিল। তারপর নজর ফিরিয়ে পুলিশকে বিনয়ী সুরে বলল, বলছিলাম যে আমার বাড়ির লোকেদের সঙ্গে একটু কথা বলা যাবে? কথা দিচ্ছি, বেশি সময় নেব না, মাত্র 2 মিনিট। না না, আলাদাভাবে কথা বলা যাবে না। আলাদা না, আপনাদের সামনেই কথা বলবো। আসলে আমার বাড়ির লোকেরা খুব কষ্ট পাচ্ছে, একটু কথা বলে আসি। বেশি না, মাত্র 2 মিনিট প্লিজ। এই কথা শুনে ওনারা নিজের মুখ চাচাই করলেন। কেন জানি ভীষণ মায়া হলো অল্প বয়সী মেয়েটাকে দেখে। এই কয়েকদিনের কাছে থেকে দেখেছে মেয়েটাকে। প্রথমে বাবা মারা গেল, তারপর পেটের বাচ্চা নষ্ট করতে হলো, আর জামিনটাও হলো না। সব মিলিয়ে খারাপ লাগলো। তবে ওনারাও আইনের কাছে বাধা, ওনাদের হাতেও কিছু করার নেই। তবে এখনও যেহেতু আদালত কক্ষে আছে তাই বিবেচনা করে বললেন, ঠিক আছে, দ্রুত কথা সারুন, আমরা এখানেই আছি। জি, ধন্যবাদ। এই কথা বলে দ্রুত পা বাড়ালো সে। হাতে হ্যান্ডকাফ নেই, মলিন মুখ, তবে ঠোঁটের কোণে এক চিলতে মৃদু হাসি। তাকে আসতে দেখে সবাই তড়িৎ উঠে দাঁড়ালেন, অঝরে কাঁদতে লাগলেন। ঘিরে ধরে দাঁড়ালেন চৌধুরী নিবাসের ছোট রাজকন্যাকে। যদিও এখনকার আর আগে শীতলের মাঝে আকাশ পাতাল তফাৎ। আগে শীতল সামান্য ব্যথায় সারা বাড়ি মাথায় তুলত, আর এখনকার শীতল আদালতের রায় শুনে ঠোঁটে হাসি এঁটে দিব্যি দাঁড়িয়ে আছে। এটাই কি সবচেয়ে বড় পরিবর্তন নয়? একের পর এক যা হচ্ছে, এখনো মেয়েটা ধৈর্যহারা হয়নি, কাতর হয়ে নুয়ে পড়েনি, বরং নিজেকে শক্ত রাখতে যথাসম্ভব চেষ্টা চালিয়ে যাচ্ছে। কি নিদারুণ অভিনয়! সবাইকে কাঁদতে দেখে সে মৃদুভাবে মাথা নাড়ালো। অর্থাৎ কাঁদবে না কেউ? কেন কাঁদবে? কিছুদিনের জেল হয়েছে, ফাঁসি তো আর হয়নি। তার কথা শুনে কেউ জবাব দিতে পারলেন না, শুধু করুণ দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তখন শীতল সিমিনের 2 হাত আঁকড়ে ধরে হাঁটু গেড়ে বসলো, আলতো হেসে মায়ের কোলে মাথা রাখলো।
আপনা আপনি তার চোখ জোড়া বুজে এলো, বোঝা দুই চোখের কার্নিশ বেয়ে ঝরঝর করে কয়েক ফোঁটা জল ঝরে গেল। আগে মা বকলে মনে হতো মা ভালোবাসে না, মরে গেলেই ভালো হবে, বাড়ির সবাই খুশি হবে, আবদার অনুযায়ী কিছু না পেলে ইচ্ছে করতো যেদিকে দু চোখ যায় চলে যেতে। যারা সামান্য আবদার মিটাতে পারে না তারা কেমন আপনজন। তার খাওয়া দাওয়া পড়াশোনা ঘুম নিয়ে কেউ কিছু বললেও রাগ হতো, খুব বিরক্ত লাগতো, মনে হতো একা একা থাকা খুব শান্তির, কেউ বলার নেই বকারও নেই। কিন্তু কেন্দ্রে থাকাকালীন প্রতিনিয়ত টের পেয়েছেন মা কেমন, আপনজন কি। এখন কেন্দ্রে না খেলে কেউ বকে না, না ঘুমালেও কেউ ধমকায় না। চুলে কতদিন হলো তেল দেওয়া হয়নি, কেউ জোর করে তেল দিয়ে চুল বেঁধে দেয়নি, ভাইদের সঙ্গে ঝগড়া করা হয়নি, এ কারণে অকারণে তার প্রিয় মানুষটাকে রাগিয়ে দেওয়া হয়নি। আগে যদি খুনাক্ষরেও টের পেত তাকে পরিবার ছাড়া হতে হবে, তাহলে পূর্বের দিনগুলোর প্রতিটা মুহূর্ত খুব করে উপভোগ করত, কারো সঙ্গে কখনোই মান অভিমান করে সময় নষ্ট করতো না। এই তো যেদিন প্রাণপ্রিয় বাবা মারা গেল সেদিন রাতে, তার পরদিন সকাল দুপুর গলা দিয়ে কিছু নামেনি। প্রতিনিয়তই মনে হচ্ছিল তার কলিজাখানা ছিঁড়ে যাচ্ছে, সেও মারা যাবে, বাবাকে ছাড়া থাকতে পারবে না। কিন্তু কই, মরল না, বরং মাঝরাতে খুব করে টের পেল ক্ষুধা কি। মস্তিষ্ক স্মরণ করে দিল বাবার শোক মনে থাকলেও পেট খাবার চাচ্ছে, তাকে এক্ষুনি খাবার দাও। অতঃপর চোখে জল ঝরিয়ে পানি দিয়ে ভিজিয়ে কোনো মতে একখানা বিস্কিট গিলেছিল। এছাড়া কি আর করবে, কেন্দ্রে তো আর মা নেই যে মেয়েটা কিছু খায়নি ভেবে খাবার তুলে রাখবে, কিংবা প্রিয় পুরুষটাও তো নেই মাঝরাতে তার ক্ষুধা লাগবে ভেবে শিয়রের পাশে খাবার ঢেকে রাখবে। জীবনে তো সোজা না, আর মনের রাগ ঝাল সব আপনজনদের উপরই দেখানো যায়। সেও আগে কত রাগ দেখিয়েছে, কারণে অকারণে অভিমান করেছে, তবে এখন হাড়ে হাড়ে অনেক কিছুই টের পাচ্ছে, নিত্যদিন নিত্য নতুন অভিজ্ঞতা হচ্ছে। মনে মনে এসব ভেবে চোখ বন্ধ করলো। মায়ের কোলে এত শান্তি, এত আরাম, সে এক মায়ের কোলেই মাথা রেখেছে, অথচ সে নিজেও মা হতে পারত, তার কোলেও কেউ আসতো তার মতো ঠিক এভাবেই কোলে মাথা রাখতো। কিন্তু সেই সৌভাগ্যটুকু যে ভাগ্যে নেই। সন্তানের কথা মনে হতে মায়ের হাত দুটো একটু শক্ত করে ধরে চুপ করে রইল, তারপর সোজা হয়ে বসে মায়ের চোখের পানি মুছে দিল। কিয়ৎকাল চুপ থেকে বলল, তুমিই তো বলতে দিন নাকি পানির মতো, চোখের পলকেই দিন কেটে গেছে, বছরে ঠেকে যাবে। দেখবে দেখতে দেখতে দিন পেরিয়ে গেছে। এমনই একটা দিন আসবে যেটা হবে আমার মুক্তির দিন। সেই মুক্তিই আমাকে তোমার কোলে ফেরাবে। আমি আবারও ঠিক আগের মতো দিন রাত তোমায় জ্বালাতে পারবো, ইচ্ছে মতো তোমার কোলে ঘুমোতে পারবো। আর একটু ধৈর্য ধরো, আমার সব খারাপ দিন একদিন শেষ হবে, আমরা আবার এক হব, আমি ফিরবো, সায়ান ভাইয়া ফিরবে, আপুর পুচকে বাবু সোনা আসবে। ভাবো তো আগামী দিনগুলোতে আমরা কতটা ভালো থাকবো, কত সুখে থাকবো। কেঁদো না আম্মু। আবার কাঁদে। আমাকে যেতে হবে, একটু হাসো, হাসি মুখে আমার বিদায় দাও দেখি। আবারও যেতে হবে শুনে সিমিন হাউমাউ করে কেঁদে উঠলেন। শীতল যত্ন করে আবারও ওনার চোখ মুছে দিয়ে ভাঙা ভাঙা স্বরে বলল, আম্মু, ও আম্মু, একটু থামো না। তোমায় কাঁদতে দেখতে দেখে গেলে তো আমি একদণ্ড শান্তি পাবো না। তোমার নামে বিচার দেওয়ার মানুষটা যে নেই, এটা দেখে খুব অবাধ্য হচ্ছ কিন্তু তুমি। সিমিন জবাব দিতে পারলেন না, শব্দ করে কেঁদে মেয়ে সারা মুখে চুমু দিয়ে বুকে চেপে ধরলেন। বাকিরা মুখ লুকিয়ে যে যার মতো কাঁদতে লাগলো। স্বর্ণ ছলছল চোখে মেঝের দিকে তাকিয়ে আছে, তার হাত পা থরথর করে কাঁপছে। সে জন্মের পর থেকে বোধহয় মা বোনকে এতটা অসহায় রূপে দেখেনি। আজকাল নিজেকেও বড্ড বেশি অসহায় লাগে। মা বোনকে কাঁদতে দেখে না চাইতেও স্বর্ণ ডুকরে কেঁদে উঠল। কান্নার শব্দে শীতল মাকে ছেড়ে দ্রুত বোনের কাছে গেল, বোনকে শক্ত করে জড়িয়ে ধরল, তারপর হাঁটু গেড়ে বোনের হাতের উল্টো পিঠে চুমু এঁকে বলল, কাঁদিস না আপু, দোহাই লাগে কাঁদিস না। তুই কাঁদলে শান ভাই রেগে যাবে, আমাকে খুব বকবে। জানিস তো তার স্বর্ণকোমল একটু কাঁদলে কেমন পাগল হয়ে যায় সে। এটুকু বলে থামলো শীতল, তারপর নিচু স্বরে আবারও বলল, তোর চোখে মুখে অপরাধ বোধের ছাপ কেন? তুই কি নিজেকে দোষী ভাবছিস? এখানে তো তোর কোনো দোষ নেই। যা হয়েছে সেটা নিয়ে আফসোস করিস না, বরং যা হচ্ছে বা হয়েছে আমি মেনে নিয়েছি। পরিবার থেকে দূরে আছি, এজন্য কষ্ট পাচ্ছি যদিও, এছাড়া কোনো কিছুতে আমার কষ্ট নেই, বিন্দু পরিমাণ আফসোস নেই। এমনকি আমি এখনও চাচ্ছি আমার জীবনে আরও দুঃখ এসে ভিড় করুক, আরও কঠিন সময় আসুক, আমি সবটা সয়ে নিব ইনশাআল্লাহ। শুধু তার বিনিময়ে আমার ভাই বোনেরা সুখে থাকুক, অনেক ভালো থাকুক। দরকার হলে তাদের ভালোর জন্য আমি আবারও হাতে অস্ত্র তুলে নেব, আবারও খুন করব, আবারও খুনির তকমা গায়ে মাখবো। তোর কি মনে হয় একটা খুনের দায়ী তোর বোন নেতিয়ে যাবে, ভেঙে পড়বে? আমার পরিবার যতক্ষণ নিরাপদ আমি ততক্ষণই নীরব। নতুবা ঝড়ের মাঝে আমি আবারও ঝড় তুলব, মিলিয়ে নিস। আমার এই মনোবল কোথা থেকে পেয়েছি জানিস? তোর থেকে। অথচ তুই কিনা এইভাবে ভেঙে পড়ছিস, এটা কি হয় বল? মানা যায় এটা?
যায় না তো। দোহাই লাগে আপু, সামলা নিজেকে। নিচু স্বরে বলা তার প্রতিটা কথা স্বর্ণ শুনল ও বোনের আদুরে মুখটা তুলে কপালে কিছু সময় নিয়ে চুমু আঁকলো। তখনই দু চোখ দিয়ে ঝরঝর করে অশ্রু ঝরে গেল। শীতল বোনকে কাঁদতে বারণ করে সাবধানে থাকতে বলে উঠে দাঁড়াতে সারাফাত, সাফওয়ান, সিতারা, সিরাত একে একে বুকে জড়ালেন। শীতল সবার আদর পেয়ে তাকালো এখনো ওভাবে বসে থাকা শুদ্ধর পানে। যাওয়ার সময় একটু তাকাবে না, কথা বলবে না? এই লোক এমন কেন? তখন হঠাৎ তার চোখাচোখি হলো রুবাবের সাথে। শীতল তখন শুদ্ধর আরেকটু কাছে দাঁড়িয়ে রুবাবকে বলল, বুঝলে ভাইয়া, কিছু কিছু মানুষ বোধহয় টাকার শোক ভুলতে পারছে না। কিপটে সারা জীবন কিপটামিই করে গেল। যাই হোক, তোমরা সবাই সাবধানে ফেরো। আর বড় মা আগামী সপ্তাহে কেউ দেখা করতে এলে আচার পাঠিও। মেজো মা বয়াম ভর্তি করে শুকনো পিঠা দিবা। আগেই বলে দিচ্ছি, কম দিলে খাবো না কিন্তু। আর আম্মু সুন্দর করে নারকেলের নাড়ু বানাবে। ভুলেও বাদাম দিবা না, কিসমিস বেশি দিবা। যা যা বললাম সব যেন পাই। এই কথা বলে আরেকবার শুদ্ধর দিকে তাকিয়ে পা বাড়ালো দরজার দিকে। শীতল আদালত কক্ষ ছেড়েছে বুঝে শুদ্ধ মুখ তুলে ঘাড় ঘুরিয়ে তাকালো দরজার দিকে। দেখলো দরজায় শীতল এখনো ছলছল চোখে ঠোঁটে হাসি এঁটে তাকিয়ে আছে। চোখাচোখি হলো দুজনার, নীরবে কত কথা হলো। অতঃপর শীতল ছোট্ট করে আসছি বলে দাঁড়ালো না, চলে গেল। যেতে যেতেই বারবার চোখ মুছে আরেকবার তাকালো শুদ্ধর দিকে। আর শুদ্ধ এবারও দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চলে যাওয়া দেখলো। বুকের ভাঙন লুকিয়ে সবাইকে বাড়ি ফিরতে বলল। তার নাকি জরুরি কাজ আছে, সেগুলা সেরে ফিরবে। আর রাতও হতে পারে। অগত্যা জামিন নিয়ে সবার মনে সূক্ষ্ম একটা আশা থাকলেও শূন্য হাতে ফিরতে হলো। চৌধুরীদের একটা গাড়ি বাড়ির পথ ধরলে শুদ্ধ গেল পুলিশের গাড়ির পেছন পেছন। সে কেন্দ্রের দিকে যাচ্ছে কেউ জানতেও পারল না। শীতলের এবারও অজানা রয়ে গেল তার বিশুদ্ধ পুরুষের ভালোবাসার মাত্রা কতখানি। সে তাকে ঠিক কতটা ভালোবাসতে জানে, আগলে রাখতে জানে, কতটা চোখে হারায়। যানজট পেরিয়ে শুদ্ধ গাড়ি নিয়ে সেভাবে এগোতে থাকলো যতক্ষণ না পুলিশের গাড়ি উন্নয়ন কেন্দ্রের গেটে ঢুকলো। ততক্ষণ চাতক পাখির ন্যায় তাকিয়ে রইল। তারপর সিটে মাথা হেলে হিসাব করলো। 1 বছর 365 দিন, 365 দিনে হয় 12 মাস, 12 মাসে হয় 8,760 ঘন্টা, 3,15,36,000 সেকেন্ড। দিন, মাস, ঘন্টা এবং 2 সেকেন্ডের হিসাব। তার নিজেকে বড্ড অসহায় লাগলো। এক হিসাব বারবার করলো, কিন্তু হিসাব তো কমলো না, বরং লিপিয়ারের জন্য একদিনের হিসাব বাড়লো। ঘড়ির কাটার সময় এখন রাত 8টা ছুঁই ছুঁই। হঠাৎ কালো মেঘে ঢেকে গেছে আকাশ, বইছে ঝড়ো বাতাস, শুরু হয়েছে শুকনো পাতার ঘূর্ণি। শোনা যাচ্ছে মেঘের হাড় কাঁপানো গরুগম্ভীর ডাক। হঠাৎ বড় বড় ফোঁটায় বৃষ্টি নামলো। মুহূর্তের মধ্যেই তার রূপ নিল অবিরাম ধারায়। সিতারা, সেমিন দুই যা চুপ করে ড্রয়িং রুমের জানালার সামনে দাঁড়িয়ে আছেন। থাই গ্লাসটা আটকে দিয়ে মূল ফটকের দিকেই তাকিয়ে আছেন, চোখে মুখে চিন্তার ছাপ। বাইরে এত ঝড় বৃষ্টি, অথচ শুদ্ধ এখনো বাড়িতে ফেরেনি। তার কি জরুরি কাজ শেষ হয়নি? এখনো বাড়ি ফেরার সময় হয়নি? ফোনেও কল ঢুকছে না। অসময়ে ভিজে পুড়ে এই ছেলে নির্ঘাত ঝড় বাঁধাবে, কিন্তু শুনলে তো, কিছু বললে তো গুরুত্ব দেবেই না, বরং স্বভাবস্বরূপ এড়িয়ে যাবে। এদিকে এত জোরে মেঘ ডাকছে, ভয়ে অন্তরাত্মা কেঁপে উঠছে। মেঘের গর্জনে ওনারা জানালার কাছ থেকে সরে সোফায় বসলেন, কিন্তু কারোর অস্থিরতা থামলো না। দুজনই শুদ্ধ নাম্বারে কল দিতে থাকলেন। এবারও কল ঢুকলো না। রুবাব বাড়িতেই আছে, সে খোঁজ দিতে পারবে। তার সাথে শুদ্ধর কথা হয়েছে কি? হতে পারে। এই কথা ভেবে সিমিন দোতলায় রুবাবের রুমে গেল। স্বর্ণের আগের রুমটাতে রুবাব থাকে। উনি দরজায় নক করে সাড়া না পেয়ে রুমে প্রবেশ করলেন, কিন্তু কেউ নেই। ওয়াশরুমের দরজাও বাইরে থেকে আটকানো। এ ছেলেও কোথায় গেছে? কখন বের হলো? এই ঝড় বৃষ্টির মধ্যে কেউ বের হয়? এদের নিয়ে আর পারা গেল না। উনি রুবাবকে কল দিলে ফোনটা রুমে বেজে উঠল। একজনের ফোনে কল ঢুকছে না, তো আরেকজন ফোনটাই রেখে গেছে। উনি বকতে বকতে ড্রয়িং রুমে এসে সিতারাকে জানালেন। সিমিন বাড়ি ফিরে এতক্ষণ স্বর্ণের কাছে থাকায় রুবাবকে বের হতে দেখেননি। শুদ্ধ নেই, রুবাবও নেই। ছেলে দুটোর খোঁজ করার কথা বলার জন্য সিতারা ছুটলেন সারাফাত চৌধুরীর কাছে, কিন্তু নিজের রুমে ঢুকে অবাক হলেন। খুঁজে দেখলেন সারাফাত চৌধুরীও নেই। কি আশ্চর্য, এরা সবাই কোথায় গেছে? কি এমন কাজ পড়েছে যে বৃষ্টির মধ্যে বেরিয়ে গেছে? মাগরিবের নামাজ পড়ে অন্য রুমে কোরআন পড়ছিলেন। বুকের ভেতরে অশান্ত হয়ে আছে দেখে অনেকক্ষণ পড়েছেন। আর পড়তে পড়তে কখন যে 8টা বেজে গেছে খেয়ালই করেননি। সেই মুহূর্তে ড্রয়িং রুমে কেউ না থাকায় কেউ যেতে দেখেননি, কিন্তু কিছু না বলে কোথায় গেছে? আবারও কারো কিছু হলো না তো? বিপদ যেভাবে জেকে ধরেছে, ভয়ে ভয়ে থাকতে হয়। ওদিকে মেঘের তীব্র গর্জনে সাম্য সৃজন সিরাতকে জাপটে ধরে আছে। মায়ের কোলে মুখ লুকিয়ে আছে বাচ্চা দুটো, না কোথাও যেতে দিচ্ছে আর না সঙ্গে যাচ্ছে। এদিকে এই ড্রয়িং রুমের জানালাটা কেউ লাগালো নাকি কে জানে। বাইরের অবস্থা দেখে উনি সাফওয়ান চৌধুরীকে বললেন, শুদ্ধ ফিরেছে? না, কল ঢুকছে না। কোথায় গেল ছেলেটা? ওর মানসিক অবস্থা ভালো না। ওকে একা ছাড়া উচিত হয়নি সাম্যের বাবা। ও কি বারণ শোনার ছেলে? তাছাড়া ওর মনের অবস্থা ভালো না দেখে একা ছেড়েছিলাম। চিন্তা করো না, হয়তো বৃষ্টির কারণে আটকে গেছে। তাই হবে। তুমি এদের ধরো তো,
আমি গিয়ে দেখি বড় ভাবি কি করছে। ভাবির শরীরও খুব একটা ভালো নেই। এদিকে স্বর্ণ বাড়িতে ফিরেই বমি টমি করে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। আল্লাহ কবে যে আমাদের দিকে মুখ তুলে তাকাবেন, কবে যে সব ঠিকঠাক হবে। জানো, আমার না আর ভালো লাগে না, আর সহ্য করতে পারি এসব। ইচ্ছে করে হাউ মাউ করে কাঁদি। ছেলে মেয়েগুলোকে দেখলে বুকটা ফেটে যায়। ড্রয়িং রুমে গিয়ে দাঁড়ালে চোখে ভাসে আগের কত শত কথা, স্মৃতি। ঝাপসা চোখে ভাসে সব এক কোণে বসে বই পড়ছে। সায়ন, রুবাব কিছু নিয়ে হাসছে। শুদ্ধ চেলাকাট নিয়ে শীতলকে মারতে তেড়েছে। সাম্য, সৃজন, শাহাদাত ভাইয়ের সঙ্গে কোথাও যাওয়ার বায়না ধরছে। কই সেসব দিন, কই সেসব মুহূর্ত যখন একা একা বসে ভাবি আমার না মাথা কাজ করে না। আমাদের বাড়ির এমন দশা হবে কল্পনাতেও আনতে পারিনি কখনো, অথচ। এ কথা বলতে বলতে কেঁদেই ফেললেন সিরাত। পুনরায় মেঘের গর্জনে কেঁপে উঠল চারিপাশ। সাম্য, সৃজনকে সাফওয়ান চৌধুরীর কাছে রেখে দ্রুত পায়ে বের হলেন তিনি। ড্রয়িং রুমে সিতারা, সিমিন, স্বর্ণকে দেখে বুঝতে বাকি রইল না শুদ্ধ ফিরেনি। এদিকে বৃষ্টি বেড়েই চলেছে। উনি আরেকবার কল করলে কল ঢুকলো না। ছেলের চিন্তায় সিতারা কাঁদছেন। শুদ্ধ এখনও ফিরছে না। রুবাব নেই। শারাফাত চৌধুরীও নেই দেখে মনে হচ্ছে আবারও বিপদ হয়েছে। নয়তো শারাফাত চৌধুরী ওনাকে না বলে কোথায় যাবে? যেখানে যাক, বৃষ্টি বাদলার দিনে না বলে যাওয়ার মানুষ তো উনি না। নাকি বৃষ্টি হচ্ছে দেখে ভাইয়ের কবরের কাছে ছুটে গেছেন? কেননা ভাইকে যখনই মনে পড়ে তখনই শাহাদাত চৌধুরী কবরের পাশে গিয়ে বসে থাকেন। একা একা কত কথা বলেন। মনটা বেশি খারাপ হলে এক দৃষ্টিতে শুকনো মাটির দিকে তাকিয়ে থাকেন। আশেপাশে কোথাও আবারও বজ্রপাত হওয়া মাত্রই বিদ্যুৎ চলে গেল। সঙ্গে সঙ্গে জেনারেটর চালু হয়ে চারিদিকে আলোয় ঝলমল করে উঠল। কিন্তু কারো দুশ্চিন্তা কমলো না। এভাবে আরও কিছুক্ষণ কেটে গেল। ঘড়ির কাঁটাও টিকটিক করে এগুতে থাকলো। ওদিকে এত এত ঝড় বৃষ্টি, মেঘের ডাক উপেক্ষা করে সাম্য, সৃজন বাবাকে আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়েছে। বাবার হাতের দুটো আঙ্গুল তাদের ছোট ছোট দুই হাতের মুঠোয়। পৃথিবী লণ্ডভণ্ড হয়ে গেলেও বাবা তাদের ফেলে যাবে না, কোনো ক্ষতি হতে দিবে না। এই ভরসায় তারা এই পরিস্থিতিতেও নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়েছে। এর ঘণ্টাখানিক পর ধীরে ধীরে মেঘের গর্জন কমে এসেছে। ঘড়ির ঘণ্টার কাঁটা তখন 11টার ঘরে স্থির। বৃষ্টির মাত্রা একটু কমেছে। তবে তিনজা এখনও ড্রয়িং রুমে বসে আছে। ঘুরে ফিরে ওই তিনজনকে কল করছে। তখন পরপর দুটো গাড়ি চৌধুরী নিবাসের মূল ফটক পেরিয়ে ভেতরে এসে থামলো। গাড়ির হর্ন শুনে তিনজার কলিজায় যেন পানি এলো। তারা ফিরেছে ভেবে সিমিন তখন রাগে গজগজ করতে করতে বললেন, আসুক বেয়াদব দুটো, কান টেনে যদি লম্বা না করেছি। মেয়ে জামাই হয়েছে বলে কি সাপের 5 পা দেখেছে? যা মন চাইবে তাই করবে। রাস্তায় আটকে গেছে, কল করে একটু জানালে কি এমন ক্ষতি হতো? তা করবে কেন? দুশ্চিন্তায় রাখতে হবে না বাড়ির লোককে। উনি গজগজ করে দরজা খুলে রাখলেন আর সিরাত জানালার কাছে দাঁড়ালেন। জানালা দিয়ে উকি মেরে দেখলেন পার্কিং লটের আগে দুটো গাড়ি থেমেছে। ধীরে ধীরে গাড়ির দরজা খুলে রুবাব নেমে শারাফাত চৌধুরীকে ধরে নামালো। তা দেখে বা সিরাতের ভ্রুজোড়া কুঁচকে গেল। শারাফাত চৌধুরীর কি হলো? ওনাকে এমন লাগছে কেন? অসুস্থ হয়ে পড়েছে নাকি? তারা নামতে নামতে ভেজা শরীরে দুজনেই আরেক দফা ভিজলো। সিরাত শুধু বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। কি হচ্ছে কিছুই ওনার বোধগম্য হলো না। তখন তারা দরজা পেরিয়ে ড্রয়িং রুমে এসে দাঁড়াতে শারাফাত চৌধুরীর পা জোড়া যেন অবশ হয়ে এলো। নিজের ভারসাম্য হারিয়ে উনি ধপ করে মেঝেতে বসে পড়লেন। চারিদিক কেমন ঝাপসা হয়ে এলো। সিমিন, সিরাত, সিতারা পা খাড়া হয়ে তাকিয়ে রইলেন। কিছু বলার আগে কয়েক জোড়া পায়ের শব্দে ঘুরে সেদিকে তাকালেন। অর্ক, হাসান, কামরান, স্যান্ডি আর আজম মিলে স্ট্রেচারে কাউকে এনে রাখলো ড্রয়িং রুমের মাঝখানে। সাদা কাপড়ে ঢাকা কারো মুখ। বাকিরাও তখন ড্রয়িং রুমে উপস্থিত। হতভম্ব চোখে তাকিয়ে আছে মৃত মানুষটার দিকে। একে কি হয়েছে? এখানে কেন? এই তিনটে প্রশ্নের উত্তর পেতে উৎসুক হয়ে রইলেন। শারাফাত চৌধুরী অঝরে কেঁদেই যাচ্ছেন। কণ্ঠস্বর ভেঙে গেছে। ভাঙা গলা দিয়ে কথা বেরোচ্ছে না। তবুও ও নিজের মতো করে ভাঙা সুরে আওড়ালেন, এত রাগ ছিল আমার ওপর? এত অভিমান নিয়ে কেউ চলে যায়? আর কোনোদিন বাবা বলে ডাকবি না আমায়, আর রাগ দেখাবি না। এবার মাফ চাওয়ার সুযোগটুকু দিলি না রে আব্বা। এই আফসোস কিভাবে ভুলবো আমি? কিভাবে নিজেকে সামলাল দেব? এইটুকু বলে থামলেন। তারপর শুকনো ঢোক গিলে পুনরায় বললেন, রেগে একটা মেরেছি না হয়, বাবা হয়ে একটা মারতে পারিনি, শাসন করতে পারিনি, তাই বলে এভাবে মুখ ফিরিয়ে নিবি? এভাবে চলে যাবি? ওনার কথা শুনে সিতারা চৌধুরী বিস্ফোরিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তবে কি এটা শুদ্ধ? শুদ্ধর সঙ্গেই তো ওনার মন মালিন্য চলছে। হচ্ছেটা কি? আচ্ছা, এটা কি দুঃস্বপ্ন? উনি কি কোনো ঘোরের মধ্যে আছেন? শরীরে আঘাত করে বুঝলেন না এটা দুঃস্বপ্নও নয়।
তবে কি সত্যি 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 ওনার বুক শূন্য হয়ে গেল, কোল শূন্য হয়ে গেল? অভিমান করে এই ছেলেটা চলে গেল। সকালে যে বলল জরুরি কাজ আছে, ফিরতে দেরি হবে, কিন্তু একেবারে যে হারিয়ে যাবে তা তো বলেনি। শুদ্ধ তো একটা ফাঁকিবাজ নয়, মিথ্যেবাদী নয়, সে তো কথা দিয়ে কথা রাখে। তাহলে ধীরে ধীরে লাশের শরীর ঢাকা সাদা কাপড়ের উপর রক্তে ভেসে উঠেছে, বিশেষ করে মুখের অংশটুকু আর কলিজার টুকরার এই অবস্থা কেন? কি হয়েছে তার? পড়ে টরে গিয়েছিল? কোথায় কোথায় ব্যথা পেয়েছে? মুখে এত রক্ত কেন? একের পর এক বিপদ আঘাত হানছে হানুক, তাই বলে ছেড়ে চলে যেতে হবে? এই কেমন নিয়ম? আর আজকাল সবারই যাওয়ার এত তাড়া কেন? এভাবে যেতে থাকলে ওনারা বাঁচবে কাদের নিয়ে? কে বুক প্রাণ জুড়িয়ে ডাকবে ওনাদের? উনি আর কিছু ভাবতেও পারলেন না, মস্তিষ্কে আঘাত সইতে পারল না, জ্ঞান হারিয়ে মেঝেতে লুটিয়ে পড়লেন। ওনাকে পড়তে দেখে সিরাত বড়জাকে ধরে চিৎকার করে কেঁদে উঠলেন। সিমিন নিজেও পাথর হয়ে দাঁড়িয়ে আছেন। নিজে না হয় বিধবা হলেন, মেয়েকেও এবার বিধবার বেশি দেখতে হবে, এটাও ভাগ্যে ছিল। শীতল সহ্য করতে পারবে? মেয়েটার জীবনে কি কষ্ট কম ছিল? ওনার মেয়েটা যে এবার মরে যাবে, সত্যি মরে যাবে। যখনই দেখা করতে যান কতবার করে যে বলে, আম্মু ওর দিকে খেয়াল রেখো তো, জোর করে খাওয়াবে, রাত করে ফিরলে বকবে, বুঝলে? আম্মু, আমি এখানে খারাপ নেই, বরং ভালোই আছি, তোমরা শুধু ওকে একটু দেখো। মেয়ে তো দায়িত্ব দিয়েছিল, কিন্তু সেই দায়িত্ব পালন করতে পারলেন না। এবার কোন মুখে মেয়ের সামনে দাঁড়াবেন, কি বলবেন? উনি আর কিছু ভেবে পেলেন না, সাহসও হলো না সাদা কাপড় তুলে মুখটা দেখা, শুধু ফ্যাল ফ্যাল করে মেঝের দিকে তাকিয়ে রইলেন। এদিকে সিতারার মুখে পানি ছিটা দিয়ে কোনো মতে জ্ঞান ফিরল। পাশে বসে কাঁদছে শখ, হাত পা ডলে দিচ্ছে ঐশ্বর্য। হঠাৎ ওনার দৃষ্টি আটকালো অর্ক, স্যান্ডি, হাসান আর কামরানের দিকে। এরা এখানে কেন? এরা সায়নকে নিয়ে দেশের বাইরে ছিল এতদিন। ওনার এবার টনক নড়ল। সেদিনের সেই ঘটনার পর সায়নের উপর আবারও হামলা হয়েছিল, ভুল ওষুধ দেওয়া হচ্ছিল, ফলে তার শরীর কাজ করা বন্ধ করে দিয়েছিল। এর কয়েকদিন পরেই গোপনীয়তার সাথে সায়নকে দেশের বাইরেও পাঠিয়ে দেওয়া হয়েছিল। সায়নে কেবিনে রাখা হয়েছে অন্য কাউকে, এমনকি একজন ডাক্তার ছাড়া অন্য কেউ অ্যালাউ ছিল না। তবে সমস্যা বেঁধেছিল তার সাথে, কে যাবে কে থাকবে? এদিকে শুদ্ধ যদি ভাইয়ের সাথে যায়, এদিকটা কে সামলাবে? শুদ্ধ চলে গেলে শীতল মানসিকভাবে আরো ভেঙে পড়তো। মেয়েটার কথা বিবেচনা করে বিপদের দিনে শুদ্ধর বন্ধুরা এগিয়ে এসেছিল আগে। সায়নকে পাঠিয়ে তারাও একে একে দেশ ছেড়েছিল। তাদের সঙ্গে শখ আর ঐশ্বর্যও ছিল, যার কারণে বাড়িতে এদের উপস্থিতি ছিল না। কিন্তু এরা ফিরে এসেছে কেন? এখন তো ফেরার কথা নয়। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে মানুষের মস্তিষ্ক পরিচিত গণ্ডির বাইরে চিন্তা করতে অলসতা করে, ফলে নির্দিষ্ট কারো উপর সবটুকু মনোযোগ বা দুশ্চিন্তায় স্থির করে ফেলে। এখন যেমন শুদ্ধ বাড়ি নেই, বাইরে এত ঝড় বৃষ্টি, ছেলেকে নিয়ে দুশ্চিন্তা করায় এতক্ষণ লাশটাকে শুদ্ধ ভেবেছিল। কিন্তু অর্কদের দেখে ওনার টনক নড়ল। সায়নকে ফেলে ফিরে আসারও মানুষ না এরা। উনি সমীকরণ মিলাতে পারলেন না। মায়েদের মন বড়ই বিচিত্র, বিপদ আসলে আগে নিজেদের সন্তানের কথাই মাথায় আসে। মোনাজাতে সবার আগে সন্তানদের জন্য করা দোয়াই মুখ থেকে বের হয়। সিতারার এবার বুক পাজর যেন ভেঙে এলো, বুকে কিছু চাপ দিয়ে ধরলো। উনি নিজেকে ছাড়িয়ে হামাগুড়ি দিয়ে লাশের কাছে গেলেন। দুই চোখের পানিতে কিছুই দেখতে পাচ্ছেন না। সন্তানকে কি মা ভয় পায়? পায় না তো। যতই ভয়ঙ্কর লাশই হোক, মায়ের কাছে সন্তান সবসময় বড্ড আদরের। কম্পিত হাতে মুখের উপর থেকে সাদা কাপড়টা সরাতে দেখা গেল রক্তমাখা একখানা মুখ। উনি শাড়ির আঁচল দিয়ে যত্ন করে মুখখানা মুছে দিতে দিতে মমতা ভরা কণ্ঠে ডাকলো, সায়ন, কলিজা আমার, কি হয়েছে বাবা? গলা ফাটিয়ে আম্মু আম্মু করে ডাকতে ডাকতে বাড়িতে ঢোকার কথা না তোর? উঠতো বাবা, মা মা বলে একবার ডাক দেখি। কতদিন ধরে ডাকিস না আমায়, ডাক না একবার। বিড়বিড় করে সব আওড়াতে আওড়াতে রক্ত মুছে দিতে একটা মুখ স্পষ্ট হলো। চোখের পানি মুছে একটু ঝুঁকে ভালো করে তাকালেন ফর্সা মুখখানার দিকে। চিনতে পেরে এবার হতভম্ব হয়ে তাকালেন শারাফাত চৌধুরীর দিকে। শারাফাত চৌধুরী ওনার দিকে তাকিয়েছিলেন। সিতারা চৌধুরীর হাত থেমে গেলেও চোখের পানি বাদ মানেনি। মৃত মানুষটার মুখের উপরে এখনো টপটপ করে পড়ছে ওনার চোখের পানি। ওনাকে থমকে যেতে দেখে শারাফাত চৌধুরী এবার বললেন, থামলে যে? কাঁদো সিতারা, আর একটু কাঁদো। আমার ছেলের মুখটা আর একটু শুয়ে যা। তোমার আঁচল দিয়ে ওর রক্তটুকু মুছে দাও। রক্তের পাপ থাকে না সিতারা, হাত ছড়িও না। ওর কপালে আর একবার হাত রাখো, ভয় নেই। এবার আরও ক্ষতি করতে পারেনি, এসেছে চিরতরে মুক্তি দিতে। এই কথা বলে উনি শব্দ করে কেঁদে ফেললেন। ওনার কান্নার শব্দে ভারী হয়ে উঠল ড্রয়িং রুম। সিরাত, সিমিন, সাফওয়ান চৌধুরী তখনও মুখটা দেখেননি বলে ছুটে আসতে ওনারাও এবার থমকে গেলেন। বিষয় নিয়ে চেনা তবে ভীষণ অপ্রিয় মুখটার দিকে তাকিয়ে রইলেন। কারণ এখানে শুদ্ধ সায়ন নয়, শুয়ে আছে শারাফাত চৌধুরীর আরেকটা অবাধ্য ছেলে ইয়াসির খান।
ধীরে ধীরে সময় গড়াতে লাগলো। ড্রয়িং রুম থেকে কান্নার শব্দ ক্ষীণ হতে হতে একেবারে মিলিয়ে গেল। শারাফাত চৌধুরী দেয়ালে মাথা ঠেকিয়ে বসে আছেন। ওনার কোলের উপর ইয়াসিরের মাথা। উনি আলতো করে ছেলের মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। রক্তে ভিজে আছে ইয়াসিরের মাথার চুল। কপালের এক পাশ দিয়ে বুলেট ফুলে আরেক পাশ দিয়ে বেরিয়েও গেছে। ক্ষতস্থান থেকে এখনও চুয়ে চুয়ে রক্ত পড়ছে। সেই রক্ত জমা হচ্ছে ঘাড়ের কাছে। ভিজে আছে সাদা কালারের টি শার্ট, সাদাতে লাল রক্ত ফুটে উঠছে। শারাফাত চৌধুরী নির্লিপ্ত চাহনিতে তার মুখের দিকে তাকিয়ে আছে। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর, কত যত্ন করে বানিয়েছে ওনার ছেলেটাকে। নীল চমৎকার দুটো চোখ, কত সুন্দর মুখের গড়ন। ওর মা শখ করে নাম রেখেছিল ইয়াসির খান। চেয়েছিল মানুষের মতো মানুষ করতে, কিন্তু রাগ জেদ ওকে পথভ্রষ্ট করলো, বিপথে নিয়ে গেল। টাকার পেছনে ছুটতে গিয়ে জীবনে সবচেয়ে বড় ক্ষতিটা করলো। তবু উনি যথেষ্ট চেষ্টা করেছেন ফিরিয়ে আনার, কিন্তু সে তার জেদে অটল। জেদ দেখাতে দেখাতে আজকের এই পরিণতি। সে যদি নিজেকে একটু শুধরাতে পারত, তাহলে শেষটা এমন নাও হতেও পারত। ওনার দুই হাতের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে ইয়াসির, অথচ এই হাতটা ওনার শক্তি হতো, বেঁচে থাকার আরেকটা অবলম্বন হতে পারত, কিন্তু হয়নি, কারণ সে চায়নি। সে চেয়েছিল যত রকমের বাজে কাজ আছে নিজের মধ্যে আয়ত্ত করতে, করেছেও। তবে আগের তুলনায় অনেকটাই শুধরে গেছে, অনেক পরিবর্তন এনেছে নিজের মধ্যে। টাকার জন্য তৈরি করা সাম্রাজ্য নিজেই ধ্বংস করেছে, কিন্তু পারেনি শীতলের মায়া ত্যাগ করতে। আগে সে বিদেশি ব্র্যান্ডের মদ পান করলেও, অন্য নেশা ভান করতো না, করলেও সীমিত, কিন্তু ইদানিং সেটার মাত্রা 4 গুণ বাড়িয়েছে। যেমন এখন তার হাতে অসংখ্য সূচ ফুটানোর দাগ ফুটে উঠেছে। সেই দাগে একটা লেখাও ফুটে উঠেছে, কেউ আমারে চাইলো না। এটা কিছু দিয়ে পুড়িয়ে লিখেছে। পোড়ার দাগটা আরও দগদগে হয়ে উঠেছে। এটা যে ইচ্ছে করেই করেছে বুঝতে বাকি রইল না। ছেলেটা আজকাল নিজেকে কষ্ট দিতে উঠে পড়ে লেগেছে। এতে কি শান্তি পায় কে জানে। এটা বোধহয় ওনার উপরে রাগ করেছে, কারণ উনি জানেন ইয়াসির ওনার উপর বড্ড বেশি অভিমান করেছে। মেরেছেন বিধায় অভিমানের মাত্রা বোধহয় একটু বেশিই ছিল, কিন্তু কি করবেন উনি, কি করার আছে। একবার শুদ্ধর বিরুদ্ধে গিয়ে শীতলের সঙ্গে দেখা করিয়েছিলেন, যার কারণ শুদ্ধের সঙ্গে মনোমালিন্য হয়েছে। এখনও শুদ্ধ ওনার সাথে ঠিকভাবে কথা বলে না, ডাকেও না, অথচ ইয়াসিরের কথা সে আবারও শীতলের সঙ্গে দেখা করবে। যদি না নিয়ে যান তবে পুলিশের কাছে ধরা দেবে। একদিকে শুদ্ধ, আরেকদিকে ইয়াসির। কোন দিকে যাবেন উনি? যেদিকে যান ছেলেরা ওনাকে ভুল বুঝে, নিয়ে যেতে রাজি না হওয়াতে সে কি রাগ। পরে দিশেহারা হয়ে শুদ্ধকে বলেছিলেন যেন শেষবারের মতো অনুমতি দেয়, কিন্তু শুদ্ধ তাও দেয়নি, বরং স্পষ্টভাবে জানিয়েছিল ধরে বেঁধে ইয়াসিরের বিয়ে করিয়ে দেন। দায়িত্ব ঘাড়ে পড়লে শুধরে যেতে পারে, নতুবা এভাবে চলতে থাকলে না নিজে ভালো থাকবে আর না তাদেরকে ভালো থাকতে দেবে। এছাড়াও যা করে বেড়ায় তাতে তাদের বিপদ বাড়ে, বই কমে না। চৌধুরী বাড়ির যে ক্ষতি করেছে ভাই ডেকে বুকে টানাও সম্ভব নয়, না কখনো এই কাজকেও করবে। শুদ্ধ আগেই বলেছে উনি নাকি ইয়াসিরকে নিজের কাছে রাখতে পারেন, এতে তার আপত্তি নেই। তবে সে আর শীতল এই বাড়িতে থাকবে না, থাকা সম্ভব না। প্রয়োজন হলে শীতলে জামিনের পরপরই বাইরের দেশে চলে যাবে, ওখানে ছোট্ট একটা সংসার করবে, দুটিতে দিব্যি দিন কেটে যাবে। কিন্তু এখন যা হচ্ছে সেটা আর চলতে দেওয়া যাবে না। না মানে না। ইদানিং তার ধৈর্য কমে এসেছে। ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কে কার সেটা দেখবে না, মানবে না সম্পর্কের ধার। ঠিক এভাবেই শেষবার ওয়ার্নিংও দিয়েছিল। উনিও সিদ্ধান্ত নিয়েছিলেন ইয়াসিরকে জোর করে হলেও বিয়ে করাবেন, শেষ চেষ্টা করবেন। দু একটা মেয়েও দেখেছেন, কিন্তু ইয়াসিরের একই কথা, বিয়ে করবে না। আর না শীতলকে ভাইয়ের বউ হিসেবে কখনো মানতে পারবে। কতবার বোঝানোর পরও শোনেনি, বরং পুনরায় আবদার রাখে পুনরায় শীতলের সাথে দেখা করতে যাবে। তাই এই জেদের কারণে উনি সেদিন ইয়াসিরকে থাপ্পড়ও মেরেছিলেন, চিৎকার করে বলেছিলেন, তোমার জন্য আমাকে আর কত হেনস্থা হতে হবে, আর কত জ্বালাতে হবে আমায়, আর কত জ্বালাবে আমায়। তোমার কারণে আমার ছেলেটাও আমার সাথে কথা বলে না, সিতারা মুখ ফিরিয়ে রাখে। কবে নিজের ভালোটা বুঝবে ইয়াসিন? কবে একটু শান্তি দিবে আমায়? দোহাই লাগে, এবার মুক্তি দাও, বিয়েটা করে নিজের জীবনটা গুছিয়ে নাও। এভাবে বাঁচা যায় না, এটাকে বাঁচা বলে না। থাপ্পড় খেয়ে একটা কথাও বলেনি সেদিন। তারপর ফোন করলে ধরে না, কথা বলে না, নিজেকে একেবারে রুমবন্দি করে ফেলেছিল। পুলিশ কিভাবে যেন তার এই ঠিকানা পেয়েছিল, পরে কত কসরত করে পালিয়ে বেঁচেছিল। সেই সঙ্গে আরেক দফা ভেঙে চুরে গিয়েছিল, বাচ্চার আশাও ছেড়ে দিয়েছিল। কয়েকদিন যাবৎ একটা নেশা করেছে, কোনোভাবে তাকে থামানো যাচ্ছিল না। সহকারী থামাতে গেলে তাকেও মেরে বাসা থেকে বের করে দিয়েছিল। নেশার চোটে নাম মুখ দিয়ে গলগলিয়ে রক্ত আসতো।
বিগত দিনগুলো এভাবে কাটালেও আজ সারাদিন নাকি শান্ত ছিল। শীতলের রায় শোনার পরে উন্মাদ হয়ে গিয়েছিল। রুমে যা ছিল ভেঙে চুরমার করেছে, শক্ত দেয়ালে মাথা বাড়ি দেওয়ায় মাথা ফেটে একাকার অবস্থা। পরে সহকারী ছেলেটা সামলাতে না পেরে ওনাকে কল করেছিল। উনি এসে দেখেন নেশা করে মেঝেতে পড়ে আছে, দেহে যেন প্রাণ নেই। মেঝেতে অসংখ্য নেশাদ্রব্য, অসংখ্য সিরিঞ্জ ছড়িয়ে ছিটিয়ে আছে, রুমে তাজা রক্তের গন্ধ। কিন্তু রক্ত এলো কোথা থেকে? রক্তের উৎস খুঁজতে দেখতে পেলেন ইয়াসিরের হাতের মাংস থেতলে বুলেট গেঁথে আছে। উনি ধরতে গেলে ছিটকে সরে গেল ছেলেটা। ওনার থেকে দুহাত দূরে সরে বসলো। শারাফাত চৌধুরী ঢুলতে থাকা ইয়াসিরকে বললেন, কেন নিজের জীবনটা ধ্বংস করছো? কি মজা পাচ্ছ এতে? আর কত নিজের ক্ষতি করবে? আমার কথা শোনো, আমার কথা শোনো, জীবনকে একটা সুযোগ দাও। আমি কথা দিচ্ছি, শীতলের থেকে ভালো মেয়ে এনে দেব, আরও সুন্দরী সংস্কারী মেয়ে এনে দেব। লাগবে না, ওই নাকবোচা চঞ্চল মেয়েটা আমার মনে শেষ পেরেক ঠুকে দিয়েছে। এখন বিশ্বসুন্দরীকেও আর মনে ধরবে না। তাছাড়া যে সুখ নিজের হাতে নষ্ট করেছি, সেই সুখের আফসোস করে লাভ নেই। এই কথা বলে মৃদু হেসে সিলিংয়ের দিকে তাকিয়ে রইল। তার নীল চোখের কোনা বেয়ে ঝরে যাচ্ছে নোনা জল। আচ্ছা, সে কি আফসোস করছে? অনুতাপে ডুবছে? নতুবা তার চোখে জল কেন? হাত থেকে তখনও রক্ত ঝরছে। উনি আবারও ধরতে গেলে হাত সরিয়ে নিলেন। নেশার চোটে খুব একটা ব্যথা উপলব্ধি করতে পারছে না। বুলেট বের করা দরকার। থাকুক না, বের করতেই হবে এমন কোনো কথা নেই। শারাফাত চৌধুরী তার কাণ্ডে বাখাড়া হয়ে তাকিয়ে আছেন। তখন ওনাকে আরেক দফা অবাক করে দিয়ে ইয়াসির হাতের কাছে তার পিস্তল তুলে কপালের বাম দিকে ঠেকালো। শারাফাত চৌধুরী টু শব্দ করার আগে তার কপাল ফুটে একটা বুলেট গেঁথে গেল বুকে। জমা কথাটুকু বুকেই রইল, আর উচ্চারণ করা হলো না, বলা হলো না। আমি আমার মৃত্যু দেখতে পাচ্ছি বাবা। আমার দুঃখ ফুরানোর আগে আমি ফুরিয়ে যাচ্ছি। জানো বাবা, আমার মৃত্যুর সংবাদে কেউ হাসবে, কেউ খুশি হবে, কেউ হাসি মুখে বলবে আপদ বিদায়। অথচ আমি খুব কষ্ট করে চাই আমার মৃত্যুর সংবাদে কেউ কাঁদুক। আমার চাওয়াটা কি অনেকটা দুর্লভ বাবা? আমার জন্য একটু কাঁদা যায় না? পুরো ঘটনা এত দ্রুত ঘটল, উনি ফেল করে তাকিয়ে রইলেন। বাধা দেওয়া বারণ করার আগে ভয়ঙ্কর কিছু ঘটে গেছে। যখন বুঝলেন, দ্রুত ইয়াসিরকে বুকে জড়িয়ে নিলেন, বিলাপ করতে লাগলেন। ইয়াসির ততক্ষণে একেবারে থমকে গেছে, নিভু নিভু চোখে দেখছে বাবা না ডাকা মানুষটার আর্তনাদ। মানুষটা তার জন্য ভালো থাকতে পারছে না, শুধু তার কারণে এত ঝামেলা। না ছাড়তে পারে, না দায়িত্ব এড়াতে পারে। অবশেষে মুক্তি, চিরমুক্তি। এই মুক্তিতে এবার অন্তত ভালো থাক, সুখে থাক। ইয়াসির যখন থমকে গেল, তখন শারাফাত চৌধুরী চিৎকার করে সহকারীকে ডাকলো। সে ছুটে আসতে দুজনে মিলে কোনো মতে গাড়িতে উঠালো। বাইরে তখন ঝড় বৃষ্টি, তবুও তোয়াক্কা না করে ফুল স্পিডে গাড়ি চালাতে গিয়ে আরেকটা গাড়ির মুখোমুখি হয়ে গেল। সেই গাড়ির পেছনেই ছিল অর্কতের গাড়ি। পরিচিত গাড়ি দেখে রুবাব খেয়াল করে দেখে এটা শারাফাত চৌধুরীর গাড়ি। এরপর ইয়াসিরের নার্ভ চেক করে নাবোধক মাথা নাড়ায় শখ। শারাফাত চৌধুরী বারবার দেখতে বলেন, কিন্তু বারবার দেখলে কি আর মৃত মানুষ জীবিত হয়? হয় না। অতঃপর তাকে আনা হয় চৌধুরী নিবাসে। এরপরের ঘটনাটুকু তো সবারই জানা, কিন্তু কেউ এটা জানলো না ইয়াসির আসলে কেন এটা করলো, কেন ভুল সিদ্ধান্ত নিল। আসলে সে আজ এটাও জেনেছে শীতলের 1 বছরের সাজার পেছনে সেও সূক্ষ্মভাবে দায়ী, যেটা তার পক্ষে মানা সম্ভব ছিল না। রাত বাড়ছে, নিজ নিয়মে বৃষ্টিও থেমেছে। এর কিছুক্ষণ পর ভিজে পুড়ে শুদ্ধ সায়ন একসাথে বাড়িতে ফিরল। এতক্ষণ কোথায় ছিল, কেনই বা ছিল, জিজ্ঞাসা করার মতো অবস্থায় নেই কেউ। তাদের দৃষ্টি বাবার দিকে নিবদ্ধ। ওই ভঙ্গুর মানুষটা যেন অচেনা, দেখেওনি কখনো। ছেলেহারা বাবাদের অবস্থা বুঝি এমনই হয়। পরিস্থিতি এমন, এতদিন পর ছেলেকে দেখেও সিতারা বুকে জড়াতে পারলেন না। বাবা আরেক ছেলেকে বুকে টানতে পারলেন না। চাতক পাখির ন্যায় অপেক্ষায় থাকা স্ত্রীকে দেখেও নীরবে থাকতে হলো। সায়ন দাঁড়িয়ে থাকতে পারল না, বসে পড়লো শুদ্ধ সোফায়। কুশন ঠিকঠাক করে তাকে আরাম করে শোয়ার ব্যবস্থা করলো। যদিও এখনো ঠিকঠাকভাবে হাঁটতে পারে না, সময় লাগবে পা জোড়া ঠিক হতে। এছাড়াও তার কাঁধে পিঠে বাহুতে এখনো ক্ষত যা সারেনি। আরও রেস্ট প্রয়োজন। রাত বাড়ছে, ছেলেরাও এসে গেছে দেখে এবার শারাফাত চৌধুরী মুখ তুলে তাকালেন। একটু ঝিম মেরে থেকে নিশ্চুপ থেকে সিতারাকে বলেন, তোমাকে কতদিন বলেছিলাম চৌধুরী নিবাস হচ্ছে ফুলের বাগান, আর বাড়ির প্রতিটা সদস্য হচ্ছে সেই বাগানের প্রিয় ফুল। তুমি এতদিন নিজের মতো করে বাগানের যত্ন করেছ, ফুল ফুটিয়েছ। এটা তোমার সংসার, তোমার পরিবার। আমি তোমার মতো সংসার বুঝি না, তবে আজকে তোমার ফুলের বাগানে একটু অংশ আমাকে দাও। ধরে নাও বিষ কাটা পুঁতব। এটা মানেই বিষ কাটা, বিষ ছাড়ানোর শক্তি নেই তার। দাও না সিতারা, কথা দিচ্ছি আর কখনো এমন দাবি রাখবো না। আসলে ওর এনকাউন্টার জারি করা, পুলিশ যেখানেই দেখবে গুলি করবে, দেহটাকে কাটাছেঁড়া করবে, কিংবা দুবাই পাঠিয়ে দেওয়া হবে।
আমি চাচ্ছি আমার কাছে ওকে লুকিয়ে রাখতে। এই দেহে প্রাণ নেই, আর চাইলেও কারো ক্ষতি করতে পারবে না। মৃত মানুষের ওপর রাগ পুষে রাখতে নেই, পারলে মাফ করে দাও। স্বামীর কথা শুনে সিতারা ঝরঝর করে কাঁদলেও শুদ্ধ রুবাব সহ আরও বাকি ছেলেদের উদ্দেশ্যে আদেশ দিলেন শারাফাত চৌধুরীকে সাহায্য করার জন্য। অতঃপর বাগানে বড়ই পাতা আর গরম জলে ইয়াসিরকে গোসল করানো হলো, পরিচিত ইমাম এনে সাদা কাফনে মুড়ানো হলো। তারপর বাগানের এক কোণে উপস্থিত কয়েকজনের মাধ্যমে ইয়াসিরের দাফন সম্পূর্ণ হলো। সমাপ্ত হলো এক পাপিষ্ঠ পুরুষের জীবন কাহিনী। বাগানের এক কোণে দাফন করে সবাই একে একে বাড়ির ভিতরে ঢুকলো। সায়ন একা হাঁটতে পারে না দেখে জানাজাতে শরিক হতে পারেনি। শুদ্ধ ফিরে আসার জন্য পিছু করবে তখনই শারাফাত চৌধুরী বললেন, আমার সন্তানের পাশে তোমার সন্তানকেও ঠাঁই দিয়েছি, আর কি চাও? এই কথা বলে শুদ্ধ আর দাঁড়ালো না। শারাফাত চৌধুরী এতক্ষণে খেয়াল করলেন শুদ্ধ শীতলের মৃত সন্তানের পাশে ইয়াসিরের কবর। অবাক হলেন, আবার খুশিও হলেন। যাক, অভাগার একদিকে তো ঠাঁই মিলল। বিভীষিকাময় দীর্ঘ এক রাতের অবসান ঘটিয়ে প্রকৃতিতে নতুন ভোরের সূচনা হলো। পূর্বাকাশ ছাড়ল সূর্যের নরম আলো। কলরবে মেতে উঠল চড়ুই পাখির দল। তারা মনে সুখে ডালে ডালে নেচে নেচে উড়ে ঘুরে বেড়াতে লাগলো। আকাশ ভাসছে পুঞ্জ পুঞ্জ মেঘমালা, বইছে মৃদুমন্দ বাতাস। রাতের বৃষ্টিতে ভিজে আছে বাগানের মাটি, কোথাও কোথাও জমেছে বৃষ্টির জল। গাছের পাতাগুলোকে সজীব লাগছে, যেন তাদের সকল ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে গেছে, পেয়েছে নতুন এক জীবন। ফজরের আজানের পর গাছের পাতাগুলোকে সজীব লাগছে, যেন তাদের সকল ক্লান্তি গ্লানি ধুয়ে মুছে গেছে, পেয়েছে নতুন এক জীবন। ফজরের আজানের পর চৌধুরী বাড়ির সদস্যদের চোখে ঘুম নেমেছে। কামরান, হাসান, স্যান্ডি, আজম, অর্ক চৌধুরী নিবাসেই থেকে গেছে। ছেলেগুলো দেশে ফিরে একদণ্ড বিশ্রাম নিতে পারেনি। পরিস্থিতি এমন যে খাওয়ার কথা বলতেও মাথায় আসেনি। এভাবে আরও কিছুক্ষণ সময় গড়ালো। রোদের তাপ বাড়ল। দৈনন্দিন রুটিন অনুযায়ী এই শহরবাসী লেগে পড়েছে যার যার কর্মে। ঘড়ির কাঁটাও টিকটিক করে চলতে চলতে ঘন্টার ঘরে স্থির হলো। ঘড়িতে যখন সকাল 7:30, তখন হঠাৎ সিতারার ঘুম ভেঙে গেল। উনি ধীরে ধীরে চোখ মেলে দেখলেন ড্রয়িং রুমের মেঝেতে বসে আছেন। ওনার কোলের উপর সায়ন ঘুমিয়ে আছে। সায়নের বাম পায়ের কাছে কখন এসে শুয়েছে রুবাব, শখ, স্বর্ণ আর ঐশ্বর্য। গতরাতে কেউই রুমে গিয়ে ঘুমায়নি। সব কয়টায় ড্রয়িং রুমে বসেছিল। বসে থাকতে থাকতে ক্লান্ত চোখে ঘুম নেমে এসেছে। ঘুমের চোটে যে যেখানে পেয়েছে শরীর এলিয়ে দিয়েছে। সবার দিকে নজর ঘোরাতেই শুদ্ধর সঙ্গে বা চোখাচুকি হলো। ছেলেটা আধা শোয়া হয়ে সোফায় বসে আছে, হয়তো শাওয়ার নিয়েছে। হাতে ধোয়া ওঠা কফির মগ। ওনাকে জাগতে দেখে শুদ্ধ আগে মুখ খুলল। এভাবে শুয়ে বসে থাকলে ঘাড় ব্যথা করবে, ওদেরকে উঠে যার যার রুমে পাঠিয়ে দাও। সকাল 8টায় ভাইয়ের মেডিসিন আছে। নাস্তা বানাতে দেরি লাগবে না, ঝটপট। আমি বাইরে থেকে নাস্তা এনেছি। ওমা, বাইরে থেকে কেন? তোমার শরীরটাও তো ভালো নেই, আজ না হয় রেস্ট নাও। তা তোমার বাবা কি রুমে? না, বাগানের দিকে গেল। ও, বাকিরা এখানে ঘুমালেও স্বর্ণকে রুমে পাঠানো কেন? ওর কি এখন এভাবে চললে হবে? নিজের সচেতনতা নিজের কাছে। কেন, কিছু হয়েছে? হয়নি, তবে হতে কতক্ষণ। আমি নিচে এসে দেখি তোমার গুণধর ছেলে স্বর্ণের পেটে পা তুলে ঘুমিয়ে আছে। মুখে বলতে হবে না, ঘুমের ভঙ্গি দেখে স্পষ্ট উনি শীতলের বড় ভাই। কদিন পর শুদ্ধকে এভাবে কথা বলতে দেখে সিতারা মৃদু হাসলেন। চোখ ঘুরিয়ে সব কয়টার দিকে ছলছল চোখে তাকিয়ে রইলেন। সায়নের মাথায় হাত বুলিয়ে ছেলের কপালে বরাবর চুমু খেলেন। ওনার চোখের পানি সায়নের মুখের উপর পড়তে সায়ন চোখ মেরে তাকালো। ঘুম ঘুম কণ্ঠে কিছু একটা বলে আবারও ঘুমিয়ে পড়ল। কিন্তু সিতারা ঠেলে ঠুলে সব কয়টাকে ডেকে যার যার রুমে পাঠিয়ে দিলেন। এভাবে শুলে ঘাড় ব্যথা করবে। কারোই ঠিকঠাকভাবে ঘুম পুরো হয়নি দেখে কেউই কথা বাড়ালো না। হেরে দুলে যে যার বরাদ্দকৃত রুমে চলে গেল। সিতারা উঠে রান্নাঘরের দিকে গেলেন। একটু পর সিমিন সিতারা এসে কাজে হাত লাগালেন। এদিকে সবাই চলে গেলেও সায়ন চুপ করে বসে আছে। সে একা উঠতে পারে না, ধরে ধরে হাঁটাতে হয়, পায়ে খুব একটা শক্তি পায় না। সকালবেলা খালি পেটে গা গুলিয়ে উঠতে স্বর্ণ রুমের দিকে দৌড় দিল। পেছন থেকে শুদ্ধ সাবধানে যাওয়ার কথা স্মরণ করিয়ে দিল। আশেপাশে কাউকে না দেখে সায়ন এবার শুদ্ধর দিকে তাকালো। তারপর গলা খাকারি দিয়ে বলল, সিঁড়ি দিয়ে উঠে হাতের বাম পাশের রুম। নিয়ে চল। পারবো না। ভারী বেয়াদব হয়েছিস তো। ধন্যবাদ। শুদ্ধকে তাড়ামি করতে দেখে সায়ন ভ্রুকুটি করে তাকিয়ে রইল। বুঝলো কোনো কারণে রেগে আছে তার উপর, তাই গলার স্বর নরম করে বলল, বড় ভাইকে সাহায্য করলে জীবনে সফলতা আসে। আমার জীবনে সফলতা, বিফলতা, কঠোরতা, মধুরতা সব আছে।
আর ভাল লাগে না। সায়ন নিজেও জানে শুদ্ধর সাথে তর্কে পারবে না, তাই অন্য চাল খাটালো। বেশ মায়া সুরে বলল, ছোটবেলায় তুই আমার আইসক্রিম খেয়ে নিতি, তবুও কখনো তোকে কিছু বলিনি। তাহলে আজ বলছো কেন? বলছি কারণ সেদিনের আইসক্রিমের বিনিময়ে আজকে কিছু চাই। সরি, খুচরো টাকা নেই, পাশের বাড়িতে দেখুন। টাকার কথা শুনে সায়ন হাতের কাছে থাকা কুশনটা ছুঁড়ে মারল। শুদ্ধ সেটা চমৎকারভাবে ক্যাচ ধরে ফেলল। তখন সায়ন ওর কনিষ্ঠ আঙ্গুল উঁচিয়ে দেখালো, অর্থাৎ ওয়াশরুমে যাবে। তবু উঠল না শুদ্ধ, তাড়ামি করে বসেই রইল। তখন সায়ন অসহায় দৃষ্টিতে তাকিয়ে জানালো শুদ্ধর কথায় রাজি। এবার শুদ্ধ এগিয়ে এসে সায়নকে দাঁড় করিয়ে পেছনে ঘুরে দাঁড়ালো। তখন সায়ন বলল, আমি কি বাচ্চা নাকি ব্যথা পাবি? ভাইয়ের কাছে ভাইকে ভাই লাগে নাকি? কই, জানতাম না তো। তার চোখ জোড়ায় খুশিরা নৃত্য করে উঠল। লাফ মেরে শুদ্ধর পিঠে উঠতে গিয়ে ব্যথাতুর শব্দ করে উঠল। ভাইকে ছটফট করতে দেখে শুদ্ধ বিরক্তি নিয়ে এবার তাকিয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। সায়ন তাকেও পিঠে করে কত ঘুরিয়েছে, বড় হয়েও সে কতবার পিঠে উঠেছে। এমন হয়েছে শুদ্ধ দাঁড়িয়ে আছে, সায়ন কোথা থেকে দৌড়ে এসে পিঠে উঠেছে। শুদ্ধ কখনো তাল সামলাতে পেরেছে, কখনো বা দুজন হুড়মুড় করে পড়েছে। আহা, কি সুন্দর ছিল সেসব দিন। আগের কথাগুলোই ভাবছিল সায়ন। হঠাৎ মাঝসিঁড়িতে শুদ্ধ তাকে ছেড়ে গেলে চিৎকার করে উঠল। ভয়ে শুদ্ধর গলা জাপটে ধরে একমনে গালি দিতে লাগলো। সায়নের চেঁচানো শুনে সিতারা সিমিন সিরাত ছুটে এসে ওদের কাণ্ড দেখে হেসে ফেললেন। মিছিমিছি শুদ্ধকে বকলেন। শুদ্ধ কোনো প্রতিক্রিয়া দেখালো না, ভাইকে নিয়ে রুমে চলে গেল। ওদের যেতে দেখে ওনারাও কাজে লেগে পড়লেন। কতদিন পর আবারও খুনসুটির দেখা মিলল। মনে প্রাণে দোয়া করতে লাগলেন এই খুনসুটি যেন অটুট থাকে। তারপর শুদ্ধ সায়নকে রুমে পৌঁছে দিয়ে পা বাড়াতে যাবে, তখন সায়ন ডেকে উঠল। ভাই। কতদিন পর সুমধুর ডাক শুনে শুদ্ধর পা জোড়া থেমে গেল। ঘাড় ঘুরিয়ে তাকালো। তখন সায়ন মাথা নিচু করে বলল, ভালো থাকার অভিনয়ে বরাবরই তুই সেরা, কিন্তু আমি তো পারি না। আমি বোনের কাছে যাব। সুস্থ হও। আমি সুস্থ আছি, চল ভাই। কেন বুঝতে পারছিস না? আমি শান্তি পাচ্ছি না। বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে কানে ভেসে আসছে আমার শীতলের ডাক, খিলখিল হাসির শব্দ, কত খুনসুটিপূর্ণ মুহূর্ত। ভাই আমার, নিয়ে চল না প্লিজ। সুস্থ হও। ঘাড়ে করে হাতে টেনে নিয়ে যেতে পারবে না? এমনিতেই প্রচুর ধকল যাচ্ছে, শরীরটাও ভালো যাচ্ছে না। আর তাছাড়া আজ খুবই ভিড় হবে। হোক, আমি আজই যাব। আচ্ছা, দেখি পারমিশন পাই কিনা। আজই, কিন্তু এই কথা শুনে শুদ্ধ চলে গেল। তখন স্বর্ণ ওয়াশরুম থেকে বের হতে চার চোখের মিলন ঘটল। কেউ চোখ সরালো না, নড়ল না, কেবল তাকিয়ে রইল। সায়নপ্রিয় মুখখানার দিকে তাকিয়ে হাত দুদিকে বাড়াতেই স্বর্ণ ছুটে গিয়ে আছড়ে পড়ল তার বুকে। কিছুটা পিছিয়ে গেল সায়ন। তাল সামলাতে না পেরে স্বর্ণকে নিয়ে শুয়ে পড়ল। প্রচণ্ড ব্যথা পেলেও চুপ করে রইল। তখন স্বর্ণ বুভুক্ষের মতো শ্বাস টানতে থাকলো। এই তো তার প্রিয় ঘ্রাণ, প্রিয় মানুষ। এটার জন্য এতদিন পাগল পাগল লাগছিল যে সে সায়নের টি শার্টের কলার খামচে ধরে বুকের ভিতর ঢুকে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু পারল না দেখে ব্যর্থ হয়ে ফুপিয়ে কেঁদে উঠল। সায়ন তাকে শক্ত করে নিজের বাহুডোরে আগলে নিল। মুখে রান নেই কারো, ওভাবে রইল কিছুক্ষণ। বেশ কয়েক মিনিট পর সায়ন স্বর্ণের মাথায় আদরেকে বেশ আদুরে সুরে ডাকলো, জান, কথা বলবি না? অন্তরাত্মা শুকিয়ে আছে আমার, একটু কথা বল। খুব বেশি কষ্ট দিয়ে ফেলেছি? আচ্ছা সরি। সরির সঙ্গে আই লাভ ইউ এর টক মিষ্টি ভর্তা। ভর্তা না তোর পছন্দ? ভালোবাসি তো, ভীষণ ভালোবাসি, পাগলের মতো ভালোবাসি। এই কথা বলে স্বর্ণের মুখ উঁচু করে ধরে কপালের মাঝখানে আদর দিল। স্বর্ণের চোখের পানি বাদ মানল না, এবার শব্দ করেই কাঁদতে লাগলো। স্বর্ণ কোমলকে কাঁদতে দেখে সায়নও কেমন ছটফুটিয়ে উঠল। অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, জান রে, এভাবে কাঁদিস না। তোকে কাঁদতে দেখলে আমার অসহায় লাগে, আমার পুরো পৃথিবী অন্ধকার হয়ে আসে। থাম থাম না বাল। স্বর্ণকে চুপ থাকতে দেখে সায়ন হঠাৎ ইয়াক ইয়াক করে বমি করার মতো ভঙ্গি করলো। স্বর্ণ উতলা হয়ে ধরতে গেলে সায়ন তাকে থামিয়ে দিয়ে বলল, তেমন কিছু না, একদম ঠিক আছি। আসলে বাবা হব তো, তাই ঘন ঘন বমি করছে আর কি। এই কথা বলে দাঁত বের করে হাসলো সে। স্বর্ণর বুকে কিল বসিয়ে হেসে ফেললো, এত পাজি। তখন সায়ন তার হাতটা ধীরে ধীরে স্বর্ণের পেট ছুঁয়ে ফিসফিস করে বলল, আমার বাবাকে অতিষ্ঠ করে তোলা এই আমিটাও বাবা হয়ে গেলাম। কি আশ্চর্য, কি আশ্চর্য। ঐশ্বর্য, এই কাঁপছো কেন তুমি? কি হয়েছে দেখি, তাকাও আমার দিকে। আচমকা রুবাবের কথা শুনে ঘাড় ঘুরিয়ে তাকালো ঐশ্বর্য। হাসার চেষ্টা করলো, অথচ এখনো থরথর করে কাঁপছে সে। হঠাৎ কাঁপতে দেখে রুবাব দ্রুত পায়ে এগিয়ে এলো। সদ্য শাওয়ার নেওয়া ঠান্ডা হাতটা রাখলো তার কপালে। বুঝলো জ্বরে গা পড়ে যাচ্ছে, এটা গত রাতে বৃষ্টিতে ভেজার ফল।
রুবাব দ্রুত তাকে বিছানায় শুয়ে পুনরায় ছুটল ওয়াশরুমের দিকে। পানি এনে রুমাল ভিজিয়ে জলপট্টি দিতে থাকলো, তোয়ালে ভিজিয়ে হাত পা মুছে দিল। তার চোখে মুখে ব্যাকুলতা। ঐশ্বর্য ছলছল চোখে ঠোঁটের কোণে হাসি এঁটে তার দিকে তাকিয়ে রইল। এতদিন বাইরে থাকলেও মন পড়ে থাকতো এই পুরুষটার কাছে। দীর্ঘশ্বাসের মাঝে বুঝে নিত এই মানুষটাও তাকে ছাড়া ভালো নেই, কিন্তু কিছু করারও নেই। মাঝে মাঝে দূরত্ব ভালোবাসা বাড়ায়, বোঝায় ভালোবাসার গভীরতা। আর যে তার জীবনে সকল অপূর্ণতাটুকু সাদরে গ্রহণ করেছে, জীবনে ঠাঁই দিয়েছে, তাকে পাগলের মতো ভালোবেসেছে, তাকে উন্মাদের মতো ভালোবাসা না যায় তাহলে কিভাবে হবে? এতে বেইমানি হয়ে যাবে না? যাবে তো। ঠিক কারণে এসে এই পুরুষটাকে ভালোবাসে, ভীষণ ভালোবাসে। এদিকে হঠাৎ জ্বর কখন এলেও তাকে বলল না কেন? এই নিয়েও বকল রুবাব। আবার খেয়াল না করায় নিজের উপরও ভীষণ রাগ হলো তার। কিছু খাইয়ে ওষুধ খাওয়াতে ভেবে উঠতে গেলে ঐশ্বর্য এক হাতে আঁকড়ে ধরল। থেমে গেল রুবাব। জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে ঐশ্বর্য মাথা নাড়ালো, যেও না প্লিজ। তারপর রুবাবের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, স্ট্যাচু নড়বে না, এভাবেই থাকো। এভাবে থাকলে জ্বর কমবে? কিছু খেয়ে মেডিসিন দেখে। খাবো না মেডিসিন। তাহলে কি খাবে? ভালোবাসা খাবো। ভালোবাসা খাওয়া যায়? খুব যাই। খেয়েছো কখনো? খেয়েছি। যে খাইয়েছে কে সে? আমার একান্ত ব্যক্তিগত প্রেম বিক্রেতা। ঐশ্বর্যের কথা শুনে না চাইতেও হেসে ফেলল রুবাব। মেয়েটাকে বুকের সাথে চেপে ধরে তার তপ্ত ওষ্ঠে চুমু এঁকে দিল। ঐশ্বর্য কপাল দেখিয়ে দিলে কপালেও আদর করলো। এরপর একে একে কপাল, গাল, থুতনি দেখালে রুবাব মিটিমিটি হাসতে হাসতে তার মিষ্টি আবদার মিটালো। সে বরাবরই বিশ্বাস করে যে প্রতিটা মেয়ের জীবনে সুন্দর মানুষ থাকার চেয়ে বিশ্বস্ত মানুষ থাকা জরুরি, যার কাছে বুঝদার বুদ্ধিমতির পরীক্ষা দিতে হবে না, মেপে বুঝে কথা বলতে হবে না, যখন তখন আহ্লাদ করা যাবে, রাগ অভিমান করা যাবে, ইচ্ছে মতো দুঃখ জমা করা যাবে, এমন একটা মানুষ দরকার, খুব দরকার। কেননা সর্বদা ম্যাচুরিটি দেখানো রক্ত মাংসে গড়া মানুষদের জীবনেও বিশেষ কিছু কষ্ট থাকে, ব্যর্থতা থাকে, অপূর্ণতা থাকে। সেসব চাপা দেওয়ার জন্য দরকার বিশ্বস্ত মানুষ, বিশ্বস্ত একটা বুক, যার বুকে মাথা রেখে পৃথিবীর সব কিছুকে তার তুচ্ছ অপ্রয়োজনীয় মনে হবে, যার বুকে প্রশান্তি পাওয়া যাবে, যার কথায় অস্থিরতা কমবে, যার মুখ দেখলে চোখ জুড়াবে, মন জুড়াবে। আর যার এইটুকু আছে, তার অর্থের অভাব থাকলেও সে গরিব হয় না, সে সুখী। সুখ সবার জন্যে না, সুখের বাজার বরাবরই চড়া, এজন্য বোধহয় সুখ সবার কপালে সহে না। উন্নয়ন কেন্দ্রের একটা রুমে পুঁতির কাজ শেখানো হচ্ছে। প্রশিক্ষক হাতে ধরে শিখিয়ে দিচ্ছে কিভাবে কি করতে হবে। শীতল মন দিয়ে সেসব দেখে নিজে করার চেষ্টা করছে। এখানে তার মতো যারা আছে সবাইকে ভিন্ন ভিন্ন কাজ শেখানো হয়। শুয়ে বসে না থেকে এসব কাজ করে ব্যস্ত রাখা হয়। তখনই তাকে জরুরিভাবে ডাকা হলো, দ্রুত যেতে বলা হলো সাক্ষাৎ কক্ষে। কিন্তু আজ কারো আসার কথা না। আবার কিছু হলো না তো এই কথা ভেবে উঠে দাঁড়ালো না, এক ছুটে বেরিয়ে গেল। আজকে শুক্রবার বিধায় সাক্ষাৎ কক্ষে ভিড়টা একটু বেশি। কক্ষটার মাঝখানে বড় লোহার জাল দিয়ে দুই ভাগে বিভক্ত। এর এক পাশে কয়েদিরা দাঁড়ায়, অন্য পাশে দর্শনার্থীরা। মাঝখানে কিছুটা ফাঁকা জায়গা থাকে যাতে সরাসরি স্পর্শ করা না যায়। অন্যরাও তাদের প্রিয়জনদের সাথে দেখা করতে এসেছে, কথা বলছে বিধায় কক্ষটি শোরগোলপূর্ণ। শীতল উকিঝুঁকি মেরে লাফ মেরে শুদ্ধকে খুঁজলো, কিন্তু না পেয়ে ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক তাকালো। তাহলে কি শুদ্ধ আসেনি? কই, বাড়ির কাউকে দেখছে না কেন? উৎসুক হয়ে পায়ের গোড়ালি উঁচু করে আরেকবার খুঁজতেই তার দৃষ্টি আটকালো ভিড়ের মাঝে একদম কর্নারে। বিস্ময়ে চোখ জোড়া বড় বড় হয়ে গেল। না চাইতেও টইটুম্বুর চোখের জলে ঝাপসা হয়ে এলো। সামনে দাঁড়ানো মানুষটার মুখ দেখে ঠোঁটে ফুটলো মিষ্টি হাসি। মানুষটাকে দেখা মাত্রই সেদিকে ছুটে গিয়ে ধরার চেষ্টা করলো। কান্নারত কণ্ঠে চঞ্চল হয়ে চেঁচিয়ে বলতে লাগলো, ভাইয়া, ভাইয়া এসেছো? এই যে এইদিকে, আমি দেখতে পাচ্ছ আমায়? ভাইয়া, ভাইয়া এসেছো? এই যে এইদিকে, আমি দেখতে পাচ্ছ আমায়? কথাগুলো বলতে বলতে শীতলের কণ্ঠস্বর যেন কান্নায় বুঝে এলো। বন্দি পাখির মতো ছটফট করতে লাগলো। হাত বাড়িয়ে ভাইকে ছোঁয়ার আপ্রাণ চেষ্টা চালালো, কিন্তু লোহার জালের ছোট ছোট ফাঁক গলিয়ে ভাইকে সে ছুঁতে পারল না। বরং শক্তি প্রয়োগ করে ঘষা লেগে হাতে খুব ব্যথা পেল। আফসোসে বুকখানা ভার হয়ে এলো। ওদের ভাই বোনের মাঝে জালটা না থাকলে এতক্ষণে ভাইয়ের বুকে ঝাঁপিয়ে পড়তো, চিৎকার করে কেঁদে বুকের হাহাকারগুলো কমাতে পারত। খোলসে আবৃত আবরণটুকু ছুঁড়ে আগে শীতল হয়ে যেত, যে শীতল কিছু হলে গড়গড় করে সব কথা উগলে দিতে পারত। সামান্য ব্যথা পেলে চিৎকার করে কেঁদে কেটে বাড়ি মাথায় তুলে রাখত। কেউ বকলে তোতা পাখির ন্যায় অভিযোগের ঝুড়ি খুলে বসতো। কিন্তু এসব যে কিছুই হলো না। শত চেষ্টা করে ভাইকে ছুঁতেও পারল না। এই ন্যায় পারোটুকুতে অসহায় সুরে ডুকরে কাঁদতে লাগলো। আহা, কি করুন সেই কান্না! এদিকে বোনকে কাঁদতে দেখে সায়নের পাগল
প্রাপ্তপ্রায় অবস্থা, চোখ জোড়াও লাল বর্ণ ধারণ করেছে, না চাইতেও টপটপ করে অশ্রু ঝরে যাচ্ছে। কণ্ঠস্বর যেন বাকশক্তি হারিয়েছে, হাত পা ধীরে ধীরে কাঁপছে, দেহের ভারসাম্য ধরে রাখা কষ্ট হয়ে যাচ্ছে। তবুও কান্না ভেজা কণ্ঠে বহু কষ্টে উচ্চারণ করলো, জান বাচ্চা। এতদিন পর ভাইয়ের মুখে ভীষণ প্রিয় ডাক শুনে থমকে গেল শীতল। ওর কলিজাখানা যেন জুড়িয়ে গেল। সে ছটফটিয়ে জবাব দিল, এই যে আমি। কাঁদে না পাখি, ভাইয়া এসে গেছি, এবার সব ঠিক হয়ে যাবে। আসতে এত দেরি হলো কেন ভাইয়া? আমি যে তোমার অপেক্ষাতেই ছিলাম। তা ঠিক আছো তো তুমি? ব্যথা সেরে গেছে তোমার? ডক্টর কি বলেছে? বন্দি দশাতেও তার জন্য ব্যাকুল হতে দেখে সায়ন জালে মাথা ঠেকিয়েই কাঁদতে লাগলো। কে বলে সে অতিম, কে বলে চৌধুরীরা, তার কেউ না। ঠিক এই কারণে চৌধুরীদের রক্তে না হয়ে পড়ে আছে চৌধুরী নিবাসে। সে কি ভাবলো তার হিসাব না কষে, বরং উপলব্ধি করেছে বাড়ির মানুষরা তাকে কিভাবে দেখছে, কিভাবে গ্রহণ করছে। যখন দেখলো বাড়ির সবাই তাকে শাসনের আড়ালে ভালোবাসে, তখন নিজেকে কখনো পর ভাবার অবকাশ পায়নি সে। এজন্য নিজেকে কখনো এতিম বলেও মনে হয়নি। তাছাড়া শাহরিয়ার চৌধুরীর সবচেয়ে শক্তি হলো তার ভাই বোনরা। যার এমন ভাই বোন আছে সে এতিম হতে পারে না, কখনো না। যারা তাকে এতদিন স্নেহের চাদরে মুড়িয়ে রেখেছে, সম্মান দিয়েছে, অসহায় হয়েও ভাই হওয়ার অধিকার দিয়েছে, মুখ ভর্তি করে ভাইয়া ডেকে বুক ভরিয়ে দিয়েছে, শান্তির জীবন দিয়েছে, তারাই যে তার মূল শক্তি। শুধু তারা পাশে থাকলে শাহরিয়ার চৌধুরী কোনোদিনও গরিব হবে না। সে এটাও ভাবে তার জীবনের বিনিময়ে যদি কখনো তার ভাই বোনদের মুখে হাসি ফোটে, তাহলে হাসতে হাসতে জীবন বিসর্জন দিবে। কিন্তু সেই সুযোগ হলো কই, হলো না, পারলো না। বরং তাকে বাঁচাতে গিয়ে ভাই বোনদের জীবন থেকে সুখ হারিয়ে গেল, হাসি মুছে গেল। এই আফসোস মুছবে কিভাবে সে? কিভাবে এই ক্ষত সারাবে? সায়নকে এভাবে কাঁদতে দেখে শীতল বারণ করেই যাচ্ছে, আদুরে সুরে ডাকছে, কিন্তু সায়ন যেন আজ আর নিজেকে সামলাতেই পারছে না। অগত্যা শীতল জালের ফাঁক গলে এক আঙ্গুল ঢুকিয়ে ভাইয়ের চোখ ছুল। আঙ্গুলের ডগার সাহায্যে ভাইয়ের চোখ মুছে দিয়ে ব্যাকুল হয়ে বলল, তোমাকে কাঁদতে দেখলে আমার খুব কষ্ট হয় জানো ভাইয়া, থামো না প্লিজ। শীতলের বাড়িয়ে দেওয়া আঙ্গুল কপালে ঠেকিয়ে অঝরে কাঁদতে লাগলো সায়ন। তার কলিজাখানাকেও যেন যত্ন করে থেতলে দিচ্ছে। তার কষ্ট আরও দ্বিগুণ হয়েছে, কারণ তার আদরের বোনটা তার জন্যই হাতে অস্ত্র তুলে নিয়েছে, গায়ে খুনি তকমা লাগিয়েছে। বাড়ির বাইরে এক রাত না থাকা মেয়েটা এখানে পড়ে আছে, যাদের সম্পর্কে সূচনা তার হাত ধরে হয়েছিল, আজ তারাই তার কারণে দুই চড়ুই আলাদা। তাদের ছটফটানি মানা যায়, সহ্য করা যায়, কি করে বোঝাবে শুদ্ধ শীতলের এই দূরত্ব মানতে পারছে না সে। ওদের বুক চাপা কষ্ট দেখলে শ্বাসটা যেন আটকে আসছে। ভাই বোনদের কিচিরমিচিরে আগে বাড়িটা সবসময় পূর্ণ থাকতো, সুখ যেন উতলে উঠতো বাড়ির আনাচে কানাচে। অথচ এখন বাড়ি থেকে সুখ যেন হারিয়ে গেছে, শান্তি পালিয়ে গেছে। এসব হয়েছে তার কারণে। সে যদি শারাফাত চৌধুরীর কথা শুনে রাজনীতিতে না জড়াতো, তাহলে এমন হতো না। শুধু তার কর্মফল ভোগ করছে তার ভাই বোনেরা, বাড়ির সব সদস্যরা, যারা এতদিন তাকে আগলে রেখেছিল। তবে কি এটাই তাদের প্রাপ্য? এই তার প্রতিদান? সায়ন আর ভাবতে পারল না, শুধু ছটফটি আফসোসের অনলে পুড়তে লাগলো। সেই আফসোস কান্না হয়ে অঝরে ঝরতে লাগলো। এদিকে ওদেরকে ভাবে কাঁদতে দেখে বাকিরা কথা ভুলে হতবাক হয়ে তাকিয়ে রইল। কেউ কেউ কেঁদেও ফেললেন তাদের আহাজারি দেখে। সায়নকে শীতল কত করে বারণ করেছে শরীর খারাপ করবে, তা মনে করিয়ে দিচ্ছে, কিন্তু সায়নের যেন নিজেকে সামলানোই দায়ী হয়ে পড়েছে। তার ইচ্ছে করলো জাল ভেঙে বোনকে বাড়ি নিয়ে যেতে, আর আইনকে মধ্যমা আঙ্গুল দেখিয়ে চিৎকার করে বলতে, তোদের আইনকে আমি, তোদের লোক দেখানো নিয়মকে। আমার বোন অন্যায় করেনি, শুধু আমার ঢাল হয়ে দাঁড়িয়েছে সে। আর এটাকে তোরা অপরাধ বলিস? কিসের অপরাধ? এটা যদি অপরাধ হয় তাহলে ভাইয়ের সামনে বোনের সম্মানহানি করাও তোদের কাছে পুণ্যের কাজ? যদি তাই হয় তবে প্রার্থনা করি এমন পুণ্য যেন তোদের সঙ্গেও হয়। কথায় বলে আইন অন্ধ, আসলেই অন্ধ। ধিক্কার জানাচ্ছি তোদের অন্ধ আইনকে, ধিক্কার তোদের অন্ধ বিচার ব্যবস্থাকে। আজম এতক্ষণ দরজার কাছে দাঁড়িয়েছিল, ওদের দেখে মুখ লুকিয়ে কাঁদছিল, কিন্তু হঠাৎ খেয়াল করলো সায়নের শরীর কাঁপছে। তখন দ্রুত এসে আগলে ধরলো, শান্ত হতে বলল। কিন্তু সায়ন তার কথার গুরুত্ব দিল না, বরং তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আজম, ওদের বল না আমার বোনটাকে ছেড়ে দিতে। বোন ছাড়া বাড়ি ফিরবো কোন মুখে? ও বাচ্চা একটা মেয়ে, ও সব জেল টেল ওর জন্য না। জেল খাটতে হয় আমি খাটবো, শাস্তি দিতে হয় আমাকে দিক, তাও অন্তত বোনটাকে এবার ফিরিয়ে দিক। শীতলের কান্না থেমে গেছে। জালে মাথা ঠেকিয়ে ভাইয়ের মুখের দিকে তাকিয়ে আছে। গর্ব হচ্ছে, ভীষণ গর্ব হচ্ছে যে এমন একজন ভাইয়ের বোন সে। তখন সেখানে শুদ্ধ উপস্থিত হলো। এদিক ওদিক তাকিয়ে সায়নের পাশে দাঁড়ালো, ঘেমে নিয়ে একাকার অবস্থা। শীতলের সঙ্গে চোখাচোখি হলো, বুঝলো পুরোদমে কান্নার পর্ব চলছে। তাই সায়নকে ধরে শীতলকে বলল, ওই রুমে যা, আমরা আসছি। শুদ্ধর বলতে দেরি হলেও শীতলের ছুটতে দেরি হলো না। সে চোখ মুছে এগোতে লাগলো ভিজিটিং রুমের দিকে। আজকে ভিজিটিং রুমে দেখা করার অনুমতি পায়নি বিধায় এখানে আসতে হয়েছিল। তারপর টাকা খসাতে কিছুক্ষণের মধ্যেই অনুমতি পেয়ে গেল। শীতল দৌড়ে ওই রুমে ঢুকতেই থমকে দাঁড়িয়ে গেল।
ঝাপসা দুই চোখে দেখলো রুবাব শখ স্বর্ণ সাম্য সৃজন দাঁড়িয়ে আছে। তাদের দেখে হাউমাউ করে কেঁদে উঠতেই ভাই বোনেরা তাকে আগলে নিল, একসাথে কেঁদে উঠল। সায়ন প্রবেশ করলে সেও যুক্ত হলো। সায়ন শীতলের হাত কপালে ঠেকিয়ে অঝরে কাঁদলো, কত কিছু বলল, কত কিছু বোঝালো। একসময় শীতল কাঁদতে কাঁদতে তাকে সবচেয়ে বেশি আঘাত দেওয়া মানুষটার নামে অভিযোগ দিল। ভাইয়া, বাবা বাবা আমাকে ফাঁকি দিয়েছে, আসবো বলে আসেনি, মিথ্যে বলেছে আমায়। কত কাঁদি, কত ডাকি, তাও আসে না। আচ্ছা, কবরে কি মেয়ের ডাক পৌঁছায় না? সায়ন জবাব দিতে পারল না। রুবাব শখ স্বর্ণ ডুকরে কেঁদে উঠল। বুকে জমা হাহাকারগুলো একে একে উগরে দিতে লাগলো। শুদ্ধ নীরবে দাঁড়িয়ে দেখলো ভাই বোনদের মেলবন্ধন। আজমও শুদ্ধর পাশে দাঁড়িয়ে হাসতে হাসতে চোখ মুছছে। কি আশ্চর্য, চোখ মুছতে না মুছতে আবারও ভিজে যাচ্ছে। এদিকে টাইম দেখে শুদ্ধ স্মরণ করিয়ে দিল হাতে আছে আর মাত্র 10 মিনিট। 10 মিনিট শুনে বহু কষ্টে তারা নিজেকে সামলে নিল, স্বাভাবিক হওয়ার আপ্রাণ চেষ্টাও চালালো। সায়ন তখন শীতলের চোখ মুখ মুছে দিয়ে ঠোঁট ফুলিয়ে বলল, কি রে পাজি, তোর জন্য নাকি আমার ভাইকে জরিমানা দিতে হয়েছে? এটা কি ঠিক হয়েছে? বেচারা ভাই আমার। শীতল প্রথমে ওর কথার মানে বুঝতে পারেনি, পরে বুঝে শুদ্ধর দিকে তাকিয়ে ছলছল চোখে ফিক করে হেসে ফেলল। তা দেখে বাকিরাও হাসলো। তখন রুবাব শীতলের মাথায় হাত বুলিয়ে বলল, আর কাঁদে না বোন, এবার সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। হবে, তবে 1 বছর পর। আরে না। কিন্তু রায়? এবার শীতলের মুখের কথা কেড়ে নিয়ে সায়ন জবাব দিল। ওসব রায়ের গোষ্ঠী কিলাই। শীতল হাসলো, চোখ মুছে সাম্য সৃজনকে কাছে টেনে নিল। হাসতে হাসতে ওদের ছোট্ট বুকে মাথা রেখে বলল, লাল পেয়ারা গাছে পেয়ারা ধরেনি, ডাসা ডাসা হয়েছে কি? খবরদার ওইদিকে ভুলেও তাকাবি না, খুব মারবো কিন্তু। তার কথা শুনে পাজি দুটো ফুপিয়ে ফুপিয়ে বলল, মিস ইউ আপু, তাড়াতাড়ি বাড়ি ফেরো। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই, একটুও ভালো নেই। ছোট ভাইদের কথায় শীতল তাদের হাতের উল্টো পিঠে চুমু খেলো। তারপর শুদ্ধকে দেখি হঠাৎ বলল, বলতো এটা কে? ওর কথা শুনে সাম্য সৃজন ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। শুদ্ধ ভাইকে শীতল আপু চিনতে পারছে না, কাঁদতে কাঁদতে সব ভুলে গেল নাকি? তারা উত্তর দিচ্ছে না দেখে শীতল তারা দিয়ে পুনরায় বলল, কিরে বল। শুদ্ধ ভাইয়া? না, ওটা আমার বর আর তোদের দুলা ভাই। এবার বল কি ভাই? দুলা ভাই? ঠিক, এই মুহূর্ত থেকে ওনাকে গাল ভর্তি করে দুলা ভাই ডাকবি, ভাইয়া না, দুলা ভাই। যখন যেটা ইচ্ছে করবে আবদার করবি, যখন না দিবে তখন মাটিতে শুয়ে গড়াগড়ি করবি, দরকার হলে তোদের দাবি না মানা পর্যন্ত পা ছাড়বি না, মনে থাকবে? শীতলের কথা শুনে বাকিরা মুখ টিপে হাসলেও সাম্য সৃজন ভয়ে ভয়ে শুদ্ধর দিকে তাকালো। সায়ন রুবাব ভাই হলেও একটা কথা ছিল, কিন্তু শুদ্ধ ভাইকে একটু ভয়ই লাগে। এদিকে শুদ্ধ নিশ্চুপ হয়ে দেখছে তার ব্যাঙাচির দুষ্টামি। কতদিন পর ওই ঠোঁটে দুষ্টু হাসি ফুটলো, চোখে ভাসলো তাকে জ্বালানোর প্রবণতা। এদিকে তাদের সময়, সেই সুন্দর মুহূর্ত গেল কেন যেন তাড়াতাড়ি চলে যায়। মনে হলো দুটা কথা বলতে না বলতে এই সময় ফুরিয়ে গেল। আরও কত কথা জমে থেকে গেল। অগত্যা বুক চাপা কষ্ট নিয়ে সবাইকে ছলছল চোখে বিদায় নিতে হলো। ধীরে ধীরে এগিয়ে গেল তারা। শীতল শুদ্ধের দিকে একবার তাকিয়ে মিষ্টি করে হাসলো। কি চমৎকার সেই হাসি! হাসতে হাসতে তার গাল ভিজে গেল। এবারও শুদ্ধ নির্বাক হয়ে তাকিয়ে রইল। শীতল গেলে সেও চলে যাবে। পা বাড়িয়ে দ্রুত ফিরে এলো। দরজার কাছে পাহারায় দেওয়া পুলিশ সিসি ক্যামেরা তোয়াক্কা না করে শুদ্ধের বুকে ঝাঁপিয়ে পড়ল। পাহারাদার এতক্ষণ তীক্ষ্ণ দৃষ্টিতে রুমের ভেতর নজর রাখছিলেন, মূলত ওনার কাজই এটা। এতক্ষণ ধরে ভাই বোনদের কান্না কিংবা এই মুহূর্তের ঘটনা কোনোটাই ওনার দৃষ্টিগোচর হলো না। খুব ভালো করে জানেন এদের ব্যাপারে, তাই দৃষ্টি সরিয়ে নিলেন। কতদিন পর শীতল শুদ্ধর গলায় মুখ ডুবিয়ে জোরে জোরে শ্বাস টানলো, বিড়বিড় করে বলেই ফেললো, খুব মিস করি। শুদ্ধ তাকে আরো শক্ত করে বুকের ভেতর আগলে নিল, মাথায় আদর রাখলো। তারপর শীতলের কথার ধারণা ঘেঁষে বলল, শুকনো খাবার আর ফলমূল নিছিস? একটাও খাবার যেন নষ্ট না হয়। আগেই বলেছি সুস্থ থাকতে হবে, নিজের যত্ন নিতে হবে। আমি কি বলেছি কানে ঢুকছে? আর একটা কথা, পেট ব্যথা করে বা অন্য কোনো সমস্যা? শীতল নাবোধক মাথা নাড়ালো, অর্থাৎ করে না। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে শীতল বলল, আমার না ওই স্মেলটা খুব ভালো লাগে। কেন স্মল? বেবিদের গায়ে স্মেল। শুদ্ধ নিশ্চুপ, বুঝতে বাকি রইল না তার কথার মানে। সে আরেকটু শক্ত করে বুকে জড়িয়ে নিয়ে বলল, এবার যে যেতে হবে সাবধানে যাবেন। হুম। আবার কবে আসবেন? রোজ আসা তো সম্ভব না, আগের মতোই শুক্রবার অবশ্যই আসবো। আচ্ছা। দুজনের কারোরই পা উঠছিল না, ছেড়ে যেতে মন চাইছিল না। খুব ইচ্ছে করছিল সময় এখানেই থমকে যাক, কিন্তু সেটা তো আর সম্ভব না। তাই দুজনকে দুই পথে পা বাড়াতে হলো। শুদ্ধ বাইরে এসে দেখে বাকিরা তার অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
শুদ্ধ আরেক জায়গায় যাবে, তাই তাদের চলে যেতে বলল। সায়ন শুদ্ধকে একা ছাড়বে না। অসুস্থ শরীরে শুদ্ধর সঙ্গে যাওয়ার জন্য গাড়িতে চেপে বসলো। অগত্যা রুবাব বাকিদের নিয়ে রওনা হলো, আর শুদ্ধ অন্য পথ ধরল। কেন জানি সায়ন একেবারে নিশ্চুপ হয়ে গেছে, চোখের উপর এক হাত রেখে চুপ করে বসে আছে। বিদায় মুহূর্তে শীতল কেমন মায়া মায়া চোখে তাকিয়েছিল। ছলছল চোখ দুটো যেন তাকে চিৎকার করে বলছিল, আমাকেও নিয়ে যাও না ভাইয়া, আমিও বাড়ি যাব, আমার আম্মুর কাছে যাব, এখানে আমার ভালো লাগে না, তোমাদের ছাড়া সময় কাটে না, কষ্ট হয় আমার, খুব কান্না পায়। তখন চট করে বুঝে গিয়েছিল বোনের চোখের ভাষা, চোখে ভাসছে আদুরে মুখখানা। শখ বরাবরই ঘরকুনে লাজুক, না ডাকলে কাছেও ঘেঁষে না। তার মানে এই না যে সে ভাইদেরকে কম ভালোবাসে কিংবা ভাইরাও তাকে কম ভালোবাসে। আসলে শীতল তার মতো বাচাল, তাই দুজনার জমতো বেশ। শীতলের মুখে ডাক হাক বেশি, যার কারণে ওর প্রতি মায়াও একটু বেশি। এসব ভাবতে ভাবতে পুনরায় তার চোখ জোড়া ভিজে উঠল, অশ্রু ঝরে গেল নিজের অজান্তেই। তখন শুদ্ধ গাড়ির হুইল ঘুরাতে ঘুরাতে মলিন হেসে বলল, একদিনে কাহিল হলে চলবে? আমার দিনগুলোতে এভাবেই কাটছে, এভাবেই তাকে দেখে আসছে, বুকে পাথর চেপে একা রেখে এসেছি। এই কথা শুনে সায়না নিজেকে সামলাতে পারল না, শুদ্ধকে জাপড়ে ধরে শব্দ করেই কেঁদে ফেলল। অতর্কিতে শুদ্ধ দ্রুত গাড়ির ব্রেক কষল। সায়নের তপ্ত চোখের জলে মুহূর্তে ভিজে উঠল শুদ্ধর কাঁধ। কেন জানি সায়নকে কাঁদতে দিল শুদ্ধ, নিজে কাঁদতে না পারলেও ভাইকে কাঁদার সুযোগ দিল। কিছুক্ষণ পর বলল, পার্টি অফিস যাবে? ছেলেপুলেরা তোমার অপেক্ষায় আছে। না। ঠিক আছে, যেও না, তবে মেয়েদের মতো ফ্যাসফ্যাস করে কেঁদো না। শার্টটার কি অবস্থা করলে দেখো, বাচ্চার বাপ হয়ে যাচ্ছ, তাও জড়াজড়ি স্বভাব যাচ্ছে না। ভাইয়ের কথা শুনে সায়ন মুখ তুলে কটমট করে তাকিয়ে রইল। তারপর কিছুক্ষণ চুপ থেকে নাকের সর্দি শুদ্ধর গায়ে মুছতে গেলে শুদ্ধ একদম সিটের সঙ্গে ছিটিয়ে গেল, হুমকিও দিল, এই কাজ করলে খবর আছে। তা দেখে সায়ন টিস্যুতে হাত নাক মুছে বাইরে তাকিয়ে রইল। শুদ্ধ গাড়ি স্টার্ট দিলে কিছু একটা মনে হতে সায়ন খেকিয়ে উঠে বলল, কোন চুতিয়া আমার বোনকে 1 বছরের রায় দিয়েছে? কোন যুক্তিতে দিয়েছে? নাম কি ওর? পালের আইন মারা আসে? ওর আইনকে কারেন্ট করে ওর পেছনে লাগিয়ে দেব। কিসের 1 বছরের জেল? কে থাকবে 1 বছর? আমার বোন? কখনো না। এই কোর্টের রায় মানি না আমি, হাইকোর্টে আপিল করব আমি। আচ্ছা করো, আপাতত শান্ত হও। আমার বোনটা কাছে আর তুই শান্ত হয়ে বসে বলছিস? বোন বাড়ি নাই, ও বাড়িতে থাকবে কি করে? আমি আমার নিঃশ্বাস যে আটকে আসছে ভাই। এবার শুদ্ধ বেশ শান্ত স্বরে জবাব দিল, আরো দম আটকে আসে, তবু তো বেঁচে আছি। হয় কিছু কর, নয়তো আমি মাঠে নামলে সব তামা করে ফেলবো। এই কথা শুনে ভাইয়ের দিকে এক পলক তাকালো শুদ্ধ। তারপর কিছুক্ষণ চুপ থেকে ধীর কণ্ঠে বলল, চিৎকার করে ক্ষমতার বড়াই আর বুদ্ধি খাটিয়ে জেতা এক জিনিস নয় ভাইয়া। ইয়েসরও ঠিক এই ভুলটাই করেছিল। ও ভেবেছিল ক্ষমতার দাপট দেখালে জজ ভয়ে কাঁপবে, ওর কথা মেনে শীতলে জামিন হবে। কিন্তু এগুলো কি এতই সোজা? হয়তো সোজা ভেবে ইয়াসির এর পরে ভুলটা করেছিল, জজকে সরাসরি খুনের হুমকি দিয়েছিল, ওনার বোনের স্ক্যান্ডাল ভাইরালের ভয় দেখিয়েছিল, এমনকি ক্ষমতার দাপটে জজের প্রতিবন্ধী বাচ্চাটাকে আটকে রেখেছিল। সেদিন জজ হয়তো পরিবারের সম্মান আর বাচ্চার প্রাণের মায়া কেসটা অন্যকে হ্যান্ডওভার করেছিল। তারপর রায় ঘোষণার পর জানলাম বর্তমানে জজ আর আগের জজ সম্পর্কে তারা কলিগের পাশাপাশি আপন ভাইরা ভাই। ক্যালকুলেশন বুঝলে এবার? তোমার কি মনে হয় আদালতের কেস জজের টেবিলে সীমাবদ্ধ থাকে? খাবার টেবিলে সেই প্রসঙ্গ ওঠে না? অবশ্যই ওঠে, এবং তারা নিরপেক্ষতার মুখে সে ঠিকই সুযোগের সদ্ব্যবহার করে। এখন সেই হিসেবে ইয়াসিরের ভুলের মাসুল শীতলকে দিতে হচ্ছে। এখন তুমি যদি চাও তাহলে তোমার ক্ষমতাও দেখাতে পারো, তাতে আমার বিন্দুমাত্র আপত্তি নেই। দিন শেষে আমি তো আছি এইসব মামলা দেওয়ার জন্য। সায়ন জবাব দিল না, বরং এক দৃষ্টিতে ভাইয়ের দিকেই তাকিয়ে রইল। শুদ্ধ শেষের কথাখানায় অভিমান খুঁজে পেল। পরক্ষণে তার দৃষ্টি নত হয়ে এলো, আর ভাবতে পারল না। এসির ঠান্ডা বাতাসেও দরদর করে ঘামতে লাগলো। তখন শুদ্ধ পুনরায় বলল, আমি থেমে নেই, হালো ছড়ে নেই, একটু ধৈর্য ধরো। এখন আবেগের বসে ভুল করা যাবে না। তোমার আমার একটা ভুলে তীরে এসে তোর ডোবার মতো হবে, আর এর খেসর দিতে হবে তোমার বোনকে। সায়ন একদম শান্ত হয়ে গেল। শুদ্ধ ভাইয়ের মনের অবস্থা বুঝে মুচকি হেসে জিজ্ঞাসা করল, মন কি খুব বেশি খারাপ? তা আইসক্রিম কিনে দেবো নাকি ফুল? সে শুদ্ধকে মুখ কুচকাতে দেখে সায়ন হেসে ফেলল। তারপর উকিলের সঙ্গে কথা বলে কিছু কাগজপত্র যাচাই বাছাই করে দুই ভাই বাড়িতে ফিরল। বাড়ি ফেরা মাত্রই সাম্য ও সৃজন শুদ্ধকে পানি এগিয়ে দিল।
সঙ্গে শীতলে শিখিয়ে দেওয়া কথা মতো প্রতিটা কথায় দুলাভাই ডাকটা যুক্ত করলো। শুদ্ধ ভ্রুজোড়া কুচকালে পাজি দুটো দূরে দাঁড়িয়ে খিলখিল করে হাসতে লাগলো। কাছে ডাকলেও এলো না। সারাদিনে যতবারই শুদ্ধর সঙ্গে দেখা হলো ততবারই দুলাভাই ডেকে কান ঝালাপালা করতে লাগলো। এই নিয়ে বড়রা না চাইতেও হেসে ফেললেন। অনেকদিন পর কিছু মুহূর্তের জন্য চৌধুরী বাড়ির ড্রয়িং রুমে তাদের কিচিরমিচির শোনা গেল। শুদ্ধ আর দাঁড়ালো না, রুমে গিয়ে ফ্রেশ না হয়ে শুয়ে পড়লো। তারপর বুকের বাঁ পাশে হাত রেখে একা একাই বিড়বিড় করে বলল, আমারও ভালো লাগে, ভীষণ ভালো লাগে বেবিদের গাড়ির স্মেল। পরের দিন সকালবেলা সকালের নাস্তা সেরে আজমের সঙ্গে পার্টি অফিসে এসেছে সায়ন। ভীষণ কষ্ট হয়েছে হাঁটতে, তবুও এসেছে। তাকে দেখে দলের ছেলেরা যেন হাতে চাঁদ পেয়েছে। কত গল্প হলো, হাসাহাসি হলো। পূর্বের ফুর্তিবাজ ভাইকে পেয়ে তারাও ভীষণ খুশি হলো। জোর গলায় বলল, মেয়র পদে শাহরিয়ার ভাইয়ের জন্য বরাদ্দ। এই শহরের রাজা হয়ে দাপিয়ে বেড়াবে শাহরিয়ার ভাইকে মেয়রের আসনে দেখা তাদের কতদিনের স্বপ্ন। অবশেষে তাদের স্বপ্ন সত্যি হতে যাচ্ছে এবং আবদার জুটে বসলো। নির্বাচনের ফল প্রকাশের পরপরই বিদেশি ব্র্যান্ডের কিছু টেস্ট করাতে হবে। সায়ন গালি দিলে তারা বেহায়ার মতো হেসে উঠল। কথায় কথায় আরও শুনল তার অনুপস্থিতিতে শুদ্ধর কথা মতো নাকি প্রচার চালিয়ে গেছে। জনগণকে তাদের দলের টানতে অনেক কিছুই করেছে। সব মিলিয়ে জনগণ তাদের সাপোর্টে তার জয় নিশ্চিত। আবু সিদ্দিকও ভয়ে গা ঢাকা দিয়েছে, তার হদিস পাওয়া যাচ্ছে না। রবিও একটু কাবু হয়েছে, আগের মতো দাপটে চলে না। সব শুনে সায়ন হাসলো। তারপর আরও কিছুক্ষণ সেখানে থেকে আজমকে নিয়ে কোথায় যেন গেল। কোথায় গিয়েছিল কাউকে বলেনি, তবে শুদ্ধর কাছে ঠিকই খবর চলে এলো যে সায়ন নিজে গিয়ে নির্বাচন বাতিল করার আবেদনপত্র জমা দিয়ে এসেছে। সে রাজনীতি করবে না, আর না করবে নির্বাচন। শেষ মুহূর্তে এসে আবেদনপত্র যেন মঞ্জুর হয়, তাই হসপিটালে রিপোর্ট জমা দিয়েছে। হঠাৎ এই কাজ কেন করলো, কি ভেবে করলো? মেয়র হওয়া ভাইয়ের স্বপ্ন ভেবে নিজে এতদিন খেটেছিল। এত ঝড়ঝাপটার মাঝেও তাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। বিপক্ষ কারো হুমকিতে পিছিয়ে যায়নি, ভয় পায়নি। তবে জেদ ধরে রেখেছিল যে আসনের জন্য ভাইয়ের রক্ত ঝরেছে, সেই আসনই দখল করবে, সেই ভাইকে বসিয়ে তারপর দম ছাড়বে। অথচ ভাই এসেই কিনা এমন একটা সিদ্ধান্ত নিল, একবার জানানোর প্রয়োজনও মনে করলো না। এতদিনের সব কষ্ট বিফলে গেল। তাই শুদ্ধ সিদ্ধান্ত নিল সায়ন না বললে সেও একবারই কিছু বলবে না। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।